হ্যালো স্টুডেন্টস, আগের পার্টে আমরা আলোচনা করেছিলাম আন্ডারগ্রাউন্ড কেবল, পিভিসি ওয়্যার, ইলেকট্রিক্যাল ওয়্যার, কন্ডাক্টর কাকে বলে এগুলো নিয়ে। এই পার্টে আমরা আলোচনা করতে চলেছি যে ক্লাসিফিকেশন অফ কেবল। ফার্স্টে আছে ক্লাসিফিকেশন অফ কেবল। ক্লাসিফিকেশন অফ কেবল মানে কেবলকে আমরা কী কী ভাগে ভাগ করি সেটা আমরা আগে কিছুটা জেনেছিলাম। এখানে আমরা আন্ডারগ্রাউন্ড কেবলের ভাগটা জানব। তো আন্ডারগ্রাউন্ড কেবল আর ইউজুয়ালি ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু দ্য ভোল্টেজ ফর হুইচ দিজ আর ম্যানুফ্যাকচার অর কনস্ট্রাক্টেড। According to voltage, these are classified as first হচ্ছে লো টেনশন কেবল আপ টু 1000 ভোল্ট মানে 1 কিলো ভোল্ট। তো লো টেনশন কেবল যেগুলো সেই কেবলগুলোর মধ্যে দিয়ে 1 কিলো ভোল্ট ভোল্টেজের মাধ্যমে আমরা ইউজ করতে পারবো। তার মানে যদি কোথাও 1 কিলো ভোল্টেজ রেঞ্জ হয় সেখানে আমরা লো টেনশন কেবলগুলো ইউজ করে থাকি। বি নাম্বার দেখো, হাই টেনশন কেবল আপ টু 11 কেভি মানে 11,000 ভোল্ট। তো হাই টেনশন কেবলগুলোর ক্ষেত্রে আমরা 11 কেভি অবধি ইউজ করে থাকি, তার থেকে বেশি আমরা ইউজ করতে পারবো না। তাহলে আমরা স্পেসিফিকেশান দেখেই বুঝতে পারছি যে হাই টেনশন কেবলগুলো 11 কেভি অবধি ইউজ করা যায়। এরপর হচ্ছে সুপার টেনশন কেবল ফ্রম 22 কেভি টু 33 কেভি মানে 22 কেভি থেকে 33 কেভি পর্যন্ত আমরা যদি কোনো ভোল্টেজ রেঞ্জ দেখি তাহলে সেখানে আমরা সুপার টেনশন কেবল ইউজ করে থাকি। অ্যান্ড ডি নাম্বার দেখো, এক্সট্রা হাই টেনশন ফ্রম 33 কেভি টু 66 কেভি মানে 33 কেভি টু 66 কেভি যদি ভোল্টেজ রেঞ্জ হয় তবে আমরা সেখানে হাই টেনশন মানে এক্সট্রা হাই টেনশন কেবল ইউজ করে থাকি। অ্যান্ড এক্সট্রা সুপার ভোল্টেজ কেবলের ক্ষেত্রে বিয়ন্ড 132 মানে 132 কেভি, মূলত এটা ট্রান্সমিশন কেবল যদি হয় তবে সেক্ষেত্রে আমরা এক্সট্রা সুপার টেনশন কেবল ইউজ করে থাকি। তো দেখো, লো টেনশন কেবল আগেই আমরা বললাম যেহেতু 1 কিলো ভোল্টেজ রেঞ্জের জন্য আমরা এগুলো ইউজ করে থাকি। তো জেনারেলি দিস কেবল আর ইউজ ফর ডিস্ট্রিবিউশন পারপাস অ্যাট অ্যাবাউট 400 ভোল্ট মানে 400 ভোল্ট যদি কোনো রেঞ্জ হয় বা 1 কিলো ভোল্ট যদি কোনো রেঞ্জ হয় তবে সেই সমস্ত ডিস্ট্রিবিউশন পারপাসের ক্ষেত্রে আমরা লো টেনশন কেবলগুলো ইউজ করে থাকি। তো দেখো, দ্য লো টেনশন কেবল যে আছে সেই লো টেনশন কেবলটা হচ্ছে আমাদের এমনভাবে কনস্ট্রাক্টেড করা হয় সেখানে কিন্তু আমাদের বাইরের পার্টটা যেমন সার্ভিং থাকে কেবলে সেরকমই থাকে, একটা লেড শিট থাকে, ইমপ্রেগনেট পেপার অ্যান্ড কোর থাকে যার মধ্যে দিয়ে আমাদের ইলেকট্রিসিটিটা কন্ডাক্ট হয়। তো ইমপ্রেগনেটেড যে পেপার আছে এর নামটা হচ্ছে একটা ইনসুলেশনের নাম। যে ইনসুলেশনটা এমন এক প্রকারের ইনসুলেশন করা থাকে, পেপার ইনসুলেশন, যে ইনসুলেশনের মধ্যে দিয়ে আমাদের ডাইইলেকট্রিক স্ট্রেংথ বলে একটা পার্ট থাকে, সেই ডাইইলেকট্রিক স্ট্রেংথটা বৃদ্ধি হয়। তো যদি ডাইইলেকট্রিক স্ট্রেংথটা কম হয় তাহলে আমাদের ভোল্টেজ রেঞ্জের কারণে বাইরের যে এয়ারগুলো সেগুলো আয়োনাইজ হয়ে যেতে পারে, সেই জন্য এগুলো ইনসুলেশন করা থাকে, তার পাশাপাশি আমাদের কন্ডাক্টরকে প্রোটেক্ট করার জন্যে। তো দিস লো টেনশন কেবল হ্যাজ নো স্পেশাল কনস্ট্রাকশন বিকজ দ্য স্ট্রেসেস ডেভেলপড ইন দ্য কেবল ফর লো ভোল্টেজ। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে লো টেনশন কেবলের যে ভোল্টেজ রেঞ্জ সেটা হচ্ছে 1 কিলো ভোল্ট মানে আপ টু 6600 ভোল্ট। আর স্মল অ্যান্ড দ্য থার্মাল কন্ডাক্টিভিটি ইজ অলসো অফ নট মাচ ইম্পর্টেন্স মানে এর ক্ষেত্রে লো টেনশনের ক্ষেত্রে আমাদের যে থার্মাল কন্ডাক্টিভিটিটা থাকে সেই থার্মাল কন্ডাক্টিভিটিটা অতটা ইম্পর্টেন্ট নয়, এখানে আমাদের যে ভোল্টেজ রেঞ্জটা সেটাই ইম্পর্টেন্ট। তো দ্য কন্ডাক্টর আর ইনসুলেটেড উইথ রাবার আর পলিভিনাইল ক্লোরাইড অ্যান্ড লেড শিট কভার ওভার দ্য ইনসুলেশন। তো দেখো, আমি বলেই দিলাম যে কভার করা থাকে লেড শিট দিয়ে এবং সেখানে কন্ডাক্টরটাকে আমাদের পলিভিনাইল ক্লোরাইড অথবা রাবার দিয়ে ইনসুলেশন করা থাকে। অ্যান্ড টু রেস্ট্রিক্ট দ্য ময়েশ্চার টু এন্টার দ্য কোর অফ দ্য কেবল, আমাদের যে কোরটা থাকে সেটাকে ময়েশ্চার থেকে বাঁচানোর জন্য এগুলো ইনসুলেশন দিয়ে রেস্ট্রিকশন করা হয়। The lead sheet is covered with a compound fiber material and single cores are usually not provided with armoring in order to avoid excessive loss in the armor. এই যে আমাদের সিঙ্গেল কোর কেবল থাকে সেই সিঙ্গেল কোর কেবলগুলো মূলত আমাদের হাউস মানে আমাদের বিল্ডিং কনস্ট্রাকশান, ইন্ডাস্ট্রিয়াল কনস্ট্রাকশানের যে ওয়্যারিংগুলো হয় সেই সমস্ত ওয়্যারিংয়ের ক্ষেত্রে এই সমস্ত লো টেনশন কেবলগুলো আমরা ইউজ করে থাকি। তো সেক্ষেত্রে আমাদের আর্মারটা কেন ইউজ করা হয় না, কারণ কেবলে আমাদের আর্মার ফাংশন থাকে সেই সমস্ত কেবলে যেগুলোকে আমরা বলি আর্মার কেবল। তো লো টেনশনের ক্ষেত্রে আর্মারটা দেওয়া থাকে না এই কারণেই, কারণ লো টেনশন কেবলটা আমাদের খুবই ফ্লেক্সিবল করতে হয় এবং বেশিরভাগ জায়গায় এটা ইউজ হয়ে থাকে, জন্য এই লো টেনশন কেবলগুলোতে
যদি আমরা করে দিই, আর্মার অ্যাড করে দিই, তাহলে আমাদের বাইরের পার্টটা যেহেতু স্টিল ওয়্যার ইউজ করতে হয় তো আর্মারে, সেই জন্য আমাদের কিন্তু এটা বেশি ফ্লেক্সিবল হবে না এবং খরচাও বেশি পড়ে যাবে। এই জন্য আমাদের কনস্ট্রাকশনটা এইভাবেই করা হয়। এরপরে দেখো আমাদের হাই টেনশন কেবল। লো টেনশন কেবলের পরে আমাদের হাই টেনশন কেবল, যার ভোল্টেজ রেঞ্জ হচ্ছে 11 কেভি। দ্য হাই টেনশন কেবলস আর ইউজড আপ টু 11 কেভি, মানে 11,000 ভোল্ট। এ 3-core belted type cable generally employed at 11 kV. It consists of following main part. মানে আমাদের 11 কেবিতে মূলত 3টে কন্ডাক্টর ইউজ করা হয়, কারণ 11 কেভি যখন ভোল্টেজ রেঞ্জ হচ্ছে তো সেই সময় কিন্তু আমরা সেখানে 3 ফেজ কন্ডাক্টরই ইউজ করি। তো 3 ফেজের ক্ষেত্রে আমাদের RYB থাকে, রেড, ইয়েলো অ্যান্ড ব্লু। তো সেই 3 ফেজ কন্ডাক্টরে RYB 3 কন্ডাক্টরের জন্য 3-core belted টাইপ কেবল ইউজ করা হয়। তো তার কিছু মেন কনস্ট্রাকশন পার্ট আছে। তো ফার্স্টের পার্ট হচ্ছে কোর অফ কন্ডাক্টর। কন্ডাক্টরের মধ্যে কয়টা কোর থাকে? যেহেতু আমরা 3 কোর বলেছি তাই আমাদের 3টি কোর থাকে। এ 3-core কেবল হ্যাজ 3 কন্ডাক্টর। আমাদের 3টে কন্ডাক্টর মিলে 3টে কোর ক্রিয়েট হয়। ইনসুলেশন, each core or conductor is provided with a suitable thickness of insulation. ইনসুলেশনটা খুবই মোটা হয় and the thickness of the layer and depending upon the voltage to be withstood by the cable. কেবলের যে ভোল্টেজ রেঞ্জ তার উপরে আমাদের সেই ইনসুলেশনের থিকনেসটা হয়। এটা আমরা পরবর্তীতে জানবো কেন ইনসুলেশনটা আমাদের ভোল্টেজ রেঞ্জের উপরে নির্ভর করে। দ্য ইনসুলেটিং ম্যাটেরিয়াল ইজ ইউজ টু ইনসুলেট দ্য কন্ডাক্টর আর পেপার, ভার্নিশ ক্যাম্ব্রিক, ভালকানাইজড বিটুমেন, বাট ইমপ্রেগনেটেড পেপার ইজ মোস্টলি ইউজ। তো আমাদের বলে দেওয়া হয়েছে হাই টেনশন কেবলের যে কন্ডাক্টরটা হয় সেই কন্ডাক্টরের ইনসুলেশনটা আমাদের মোস্টলি ইমপ্রেগনেটেড পেপার ইনসুলেশনটাই করা হয়। তাছাড়াও আমাদের সেখানে ভালকানাইজ বিটুমেন, ভার্নিশ ক্যাম্ব্রিক অ্যান্ড এয়ার পেপার ইউজ করা হয়। তো এগুলো আমাদের ইনসুলেশনের পার্টগুলোর মধ্যে পড়ছে। এগুলো আমরা পরবর্তীতে জানবো যে ইনসুলেশনের কতগুলো ভাগ আছে। তো এই যে এগুলো ইনসুলেশনগুলো ইউজ করা হয়। এরপর হচ্ছে মেটালিক শিট। ইন অর্ডার টু প্রোটেক্ট দ্য কেবল ফ্রম ময়েশ্চার, গ্যাসেস অ্যান্ড আদার ড্যামেজিং লিকুইড, অ্যাসিড, অ্যালকাইলস এটসেট্রা in the soil and atmosphere, and metallic sheet of lead or aluminium is provided over insulation as in next figure. মানে এটা পরবর্তীতে দেখাচ্ছি। তো মেটালিক শিট কেন ইউজ করা হচ্ছে এখানে? আমাদের আগেরটাতে কী ছিল? মেটালিক আর লেড শিট। এখানেও মেটালিক অ্যান্ড লেড শিট ইউজ করা হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে কেন ইউজ করা হয় আমরা আগে পার্টে জেনেছি আন্ডারগ্রাউন্ড কেবলে কেন ইউজ করি। এখানে আর একটু জেনে নাও। সেটা হচ্ছে যে কেবলগুলো ময়েশ্চার অ্যান্ড গ্যাসেস অ্যান্ড আদার যে মেকানিক্যাল ড্যামেজগুলো হয় বাইরে, তারটাকে বোড়ানোর সময়, তারটাকে কোনো আন্ডারগ্রাউন্ড তারটাকে যখন মাটির নিচ দিয়ে নিয়ে যাবো সেই সময় কোনো সময় প্রেশার পড়ার কারণে তারটা যেন ভেঙে না যায়, সেই সমস্ত কিছুর জন্য মেটালিক শিটটা দেওয়া হয়। তো আমাদের এই যে কন্ডাক্টরটা দেখো, হাই টেনশন কেবল কন্ডাক্টরটা কেমন দেখতে হয়? কন্ডাক্টরটা যেমনই আছে, আমাদের কেবলগুলো যেমন ছিল তেমনই থাকে। আগে লো টেনশন কেবলের ক্ষেত্রে আর্মারিং ইউজ হয় না, এখানে আর্মারিংটাই ইউজ হয়। বাকি সব পার্টগুলো একই রকম আছে। তো কেবলের ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, কেবলের ক্ষেত্রে একই রকমই থাকে। কেবলের কনস্ট্রাকশানটা কেমন করে করা হয়, ভোল্টেজ রেঞ্জের উপরে কী করে কনস্ট্রাকশন করা হয়, মানে আর বাকি ইনসুলেশনের উপরে কী করে কনস্ট্রাকশন করা হয় কেবলগুলো, সবগুলোই একই। কিন্তু এইটুকুই মনে রাখতে হবে যে আমাদের যে কেবলগুলো থাকবে সেই কেবলগুলোর কনস্ট্রাকশানের বাইরের পার্টগুলো কী কী। মানে আমাদের কন্ডাক্টর থাকে, পেপার ইনসুলেশন থাকে, বেডিং থাকে, লেড শিট থাকে, আর্মারিং থাকে, সার্ভিং থাকে অ্যান্ড আদার যে ইনসুলেশন পার্টগুলো থাকে সেগুলো ইউজ করা হয়। কোথায় কোনটা ইউজ করা হয়, লো টেনশনে কোন ইনসুলেশনগুলো ইউজ করা হয়, লো টেনশনের ক্ষেত্রে হাই টেনশনের ক্ষেত্রে পার্থক্য কী, মানে লো টেনশনের ক্ষেত্রে কেবলের কনস্ট্রাকশনটা কেমন হবে, হাই টেনশনের ক্ষেত্রে কেবলের কনস্ট্রাকশনটা কেমন হবে, এগুলোর উপরে একটু জানতে হবে ভালো করে। তো এটাই হচ্ছে এখানে জানার যে পার্টস অফ কেবল। হাই টেনশনের কেবলটা দেখতে এরকমই, যে কন্ডাক্টরটা থাকে, পেপার ইনসুলেশনও আছে, লেড শিটও আছে, বেডিং আছে, আর্মারিং আছে, সার্ভিং আছে। তো এই হচ্ছে আমাদের হাই টেনশন কেবল। তো দেখো বেডিংটা কেন ইউজ করা হয়? ইন অর্ডার টু প্রোটেক্ট দ্য মেটালিক শিট ফ্রম করোশন আর মেকানিক্যাল ইনজুরি ডিউ টু আর্মারিং। আর্মারিংটা যে দেওয়া আছে, সে আর্মারিংটা দেওয়া আছে সেটা মেকানিক্যাল ইনজুরি থেকে আমাদের, মানে বাইরে মেকানিক্যাল ড্যামেজ থেকে আমাদের তো বাঁচাচ্ছেই কন্ডাক্টরটাকে। কিন্তু বেডিংটা কেন ইউজ করা হয়? মেকানিক্যাল ইনজুরির জন্যে, সরি, মেকানিক্যাল ইনজুরি থেকে আমাদের আর্মারিংটা তো বাঁচাচ্ছেই, প্লাস বেডিংটা ইউজ করা হয়। মেটালিক শিট যেটা দেওয়া আছে কন্ডাক্টরের উপরে প্রথমে, সেই কন্ডাক্টরের উপরে প্রথমে মেটালিক শিটটাকে ঘর্ষণ থেকে বাঁচানোর জন্য বেডিংটা ইউজ করা হয়। A layer of bedding is provided over the lead sheet
দ্য বেডিং কনসিস্ট অফ ফাইবার্স মেটেরিয়াল লাইক জুয়েট অর হেসিয়ান টেপ। এটা দেখতে কেমন জানো? এরা দেখতে একটা আঠালো প্রকৃতির এবং কালো কালারের হয়, প্লাস এর মধ্যে এমন একটা ইনসুলেশন প্রপার্টি থাকে যে তুমি এটাকে যদি বাইরে থেকে হাত দিয়ে ধরে টানো তবে সেটা কিন্তু লম্বা হয়ে যাবে, এবং যদি ছেড়ে দাও আবার সে নিজের অবস্থায় চলে আসবে, মানে স্প্রিং টাইপের এই ইনসুলেশনটা থাকে বেডিংটা। অ্যান্ড এরপরে পার্টটা হচ্ছে আর্মারিং। ওভার দ্য বেডিং আর্মারিং ইজ প্রোভাইডেড টু প্রোটেক্ট দ্য কেবল ডিউরিং দ্য কোর্স অফ হ্যান্ডলিং। দ্য আর্মারিং ইজ usually consist of one or two layer of galvanized steel wire or steel strips। আমাদের যে স্টিল ওয়্যারগুলো থাকে গ্যালভানাইজ ওয়্যার মানে জিআই ওয়্যার যাকে বলা হয়, সেই স্টিল ওয়্যারের উপরে জিআইয়ের প্রলেপ দিয়ে আমাদের দুটো লেয়ারের মাধ্যমে আমাদের এই আর্মারিংটাকে একটা তারজালির মতো করা হয়, বাংলায় যাকে তারজালি বলা হয়। সেই তারজালিটা আমাদের কন্ডাক্টরের উপরে দেওয়া হয় কারণ মেকানিক্যাল ড্যামেজ থেকে সেটা প্রোটেক্ট করে। এরপরে পার্ট হচ্ছে সার্ভিং। Serving in order to protect the armoring from the atmospheric condition, a layer of fibrous material like jute and similar to bedding is provided over the armoring. This is known as serving. Serving মানে এক কথায় সার্ভেন্ট। সার্ভেন্ট মানে কি? সার্ভেন্ট মানে চাকর। চাকর, এবার চাকরের কাজ কি? মালিককে প্রোটেক্ট করা। তো সার্ভিং এই কারণে নাম দেওয়া হয়েছে যে সবগুলো ইনসুলেশন, আর্মারিং, কন্ডাক্টর, পেপার ইনসুলেশন বা কি যে ইনসুলেশন প্রপার্টিগুলো আছে, মেটালিক শিট, সবগুলোকে প্রোটেক্ট করার পর লাস্ট এ হচ্ছে মোট কন্ডাক্টরকে প্রোটেক্ট করছে। তাহলে সার্ভিংকে যদি আমরা বাদ দিয়ে দিই, মানে এক কথায় চাকরকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে বাড়ির মালিক যেমন ঠিক থাকবে না, সেরকম সার্ভিংকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আর্মার প্রোটেক্ট থাকবে না। তাহলে আর্মারকে প্রোটেক্ট যদি না থাকে, তার মানে সার্ভিং কিন্তু পুরো কেবলের একটা মেন কনস্ট্রাক্টেড পার্ট। সার্ভিং যদি না থাকে আর্মার কিন্তু বাঁচবে না। আর্মারের পুরো পার্টগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে করোশনের জন্য, বাইরে মানে যাকে বলা হয় মরিচা পড়া। আর্মার নষ্ট হয়ে গেলে বেডিংটা নষ্ট হয়ে যাবে, ছিঁড়ে যাবে, কোথাও মানে ঘষা লেগে ছিঁড়ে যেতে পারে। বেডিং ছিঁড়ে যাওয়ার ফলে পেপার ইনসুলেশনটা উঠে যাবে, মেটালিক শিটটা উঠে যাবে, মেটালিক শিট উঠে গেলে পেপার ইনসুলেশন উঠে যাবে, কন্ডাক্টরটা পুরো নষ্ট। তার মানে একটা সার্ভিং মানে একটা ইনসুলেশন পার্ট, একটা কনস্ট্রাক্টেড পার্ট যদি না থাকে, পুরো একটা কেবলের কিন্তু অন্যরকম প্রপার্টি হয়ে যায়। কিন্তু আমরা লো টেনশনের ক্ষেত্রে কেন দেখলাম? লো টেনশনের ক্ষেত্রে ওটা ভোল্টেজ রেঞ্জ যেহেতু কম সেই জন্য, এবং ফ্লেক্সিবল করতে হয় খুবই, অনেক জায়গায় মোড়াতে হয়, সেই জন্যই আমাদের ওখানে আর্মারিংটা ইউজ হয় না। কিন্তু আর্মারিং না দিলেও চলে, আর্মারিংটা দেওয়া হয় মেকানিক্যাল প্রোটেকশন করার জন্যে। তো দেখো, সুপার টেনশন কেবল, সবগুলো কেবলের কনস্ট্রাকশন কিছুটা আলাদা, কিছুটা একই রকমই, ওই ইনসুলেশনের ভাগগুলোর উপরে নির্ভর করে থাকে আর ভোল্টেজ রেঞ্জের উপরে নির্ভর করে থাকে, তো যেটা আগেই বললাম। তো সুপার টেনশন কেবল আগেই বললাম যেটার হচ্ছে ভোল্টেজ রেঞ্জ 11 কেভি থেকে 33 কেভি। ইট হ্যাজ অ্যান অপারেটিং ভোল্টেজ লেভেল আপ টু 33 কেভি। দ্য Xlpe অ্যান্ড গ্লাস ইনসুলেশন আর ইউজড। এর মানে সুপার টেনশন কেবলের ক্ষেত্রে Xlpe মানে ক্রস লিঙ্ক পলিইথিলিন বলে এক প্রকার ইনসুলেশন আছে, সেই ইনসুলেশনটা এবং গ্লাস ইনসুলেশনটা ইউজ হয় এই সুপার টেনশন কেবলের উপরের কভারটাতে। ডাইইলেকট্রিক স্ট্রেস উইল বি 40 কিলোভোল্ট পার সেমি, মানে পার সেন্টিমিটারে 40 কিলোভোল্ট করে ডাইইলেকট্রিক স্ট্রেস এর ক্রিয়েট করে। তার মানে ডাইইলেকট্রিক স্ট্রেস যদি আমাদের বেশি হয় তাহলে আমাদের ভোল্টেজ যে আয়োনাইজেশন আছে বাইরের এয়ার ময়েশ্চারের সাথে সেটা একটু কম হবে, তার জন্য ভোল্টেজের লসটাও কম হবে, প্লাস আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড এফেক্ট হয়, করোনা লস টস অনেক কিছু হয়, সেগুলো কম হবে। তো এটা একটু মাথায় রাখতে হবে যে সুপার টেনশনের কেবলের ক্ষেত্রে কী হচ্ছে। এরপরে হচ্ছে এক্সট্রা সুপার টেনশন কেবল, ইএসটি। এক্সট্রা সুপার টেনশন কেবল এর হচ্ছে দ্য হাই কেবল হুজ অপারেটিং ভোল্টেজ ইজ মোর 33 কেভি, such cable are extra super tension cable. Low viscosity mineral oil or Xlpe or glass combined insulation are used. এর ক্ষেত্রে লো ভিসকোসিটি মিনারেল অয়েল মানে আমাদের কম ঘনত্ব বিশিষ্ট একটি মিনারেল অয়েলগুলো আমাদের আয়োনাইজেশন করবে না, সেই সমস্ত অয়েলগুলো। তারপরে Xlpe অ্যান্ড গ্লাস কম্বাইন ইনসুলেশন ইউজ হয়। The main advantage of oil insulation cable is the oil will not ionize at the high voltage, যেটা বললাম যে হাই ভোল্টেজের ক্ষেত্রে আমাদের এই কেবলটা কিন্তু আয়োনাইজেশন হবে না,
তার মানে আমরা সেই সমস্তই অয়েলগুলো ইউজ করব যেগুলোর মধ্যে আয়নাইজেশনের ক্ষমতা কম থাকবে। যদি আয়নাইজেশন করে তবে কি হবে জানো, যে কন্ডাক্টরগুলো আছে তার মধ্যে থেকে কারেন্ট কন্ডাক্টিভিটি করে সবগুলো তার হয়তো শর্ট সার্কিট ক্রিয়েট করবে, নয়তো একটা তারের মধ্যে মরিচা পড়ে সেটা নষ্ট করা হবে। দ্য ওয়েট অফ দ্য কেবল ইজ ভেরি হাই। এক্সট্রা সুপার টেনশনের ক্ষেত্রে এক্সট্রা হাই হয়, কারণ এখানে গ্লাস কম্বিনেশন করা হয়, ক্রস লিঙ্ক পলিইথিলিন ইউজ করা হয়, মিনারেল অয়েল ইউজ করা হয়, এক কথায় অয়েল ইনসুলেশন যাকে বলা হয়, অ্যান্ড আদার যে ইনসুলেশন পার্টস আর্মার টার্মার এগুলো তো থাকবেই। দে আর প্রেফার টু লে আন্ডারগ্রাউন্ড। এটাকে সবথেকে উপকারী হয় যে এটাকে আন্ডারগ্রাউন্ড লেইং করার, কারণ এটা মাটিতেই একমাত্র করা যায়, এটাকে উপরে নিয়ে যাওয়া যায় না, কারণ এক্সট্রা সুপার টেনশন কেবল অলওয়েজ আমাদের মাটির নিচ দিয়েই নিয়ে যেতে হয়। এরপরে হচ্ছে এক্সট্রা হাই ভোল্টেজ পাওয়ার কেবল। তো আমাদের এক্সট্রা হাই টেনশন যে কেবলগুলো আছে, এই এক্সট্রা হাই টেনশন কেবলগুলোর রেঞ্জিং হচ্ছে আমাদের 33 কেবি থেকে 66 কেবি। তো এই এক্সট্রা হাই ভোল্টেজ কেবলগুলো মূলত আমাদের সেই পলিইথিলিন অ্যান্ড এক্সএলপি কেবল ইনসুলেশন দিয়েই ক্রিয়েট করা হয়। তো এগুলোর মেইন কিছু অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস আছে। অ্যান্ড ক্রস লিঙ্কের ইউজ করার জন্য এই সমস্ত কন্ডাক্টরগুলোর এফিসিয়েন্সি অনেক হাই এবং হায়ার টেম্পারেচার হায়ার কারেন্ট ক্যাপাসিটি এদের থাকে। ক্রস লিঙ্ক পলিইথিলিন ইউজ করার কারণে এর বাইরের যে টেম্পারেচার অ্যান্ড আদার যে মেকানিক্যাল স্ট্রেংথ সব কিছুই এগুলো সহ্য করা যায়। তো এক্সট্রা হাই ভোল্টেজ পাওয়ার কেবল কিছুই না, এই সবগুলো কনস্ট্রাকশন যেমন আছে সে একই রকমই এগুলোর কনস্ট্রাকশন। তো দেখে নাও এই যে ছবিটা, এখানে এক্সট্রা হাই টেনশন কেবল। তো দেখতেই পাচ্ছ প্রথমে আমাদের যে এখানে প্রথমে আছে পিভিসি জ্যাকেট, ব্ল্যাক কালারেরটা হচ্ছে পিভিসি জ্যাকেট। তারপরে হচ্ছে আমাদের একটা অ্যালুমিনিয়াম আর্মার, কারণ এটা আমাদের হাই এক্সটেনশন, তার জন্য আমাদের এখানে আর্মার কেবল থাকবেই। তারপরে আছে ফিলার। ফিলার মানে এখানে আমরা কোনো একটা ম্যাটেরিয়াল ইউজ করব যেখান দিয়ে আমাদের কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল হবে না। তারপরে আমরা এখানে একটা কোর বাইন্ডিং টেপ ইউজ করব যেগুলো আমাদের ইনসুলেশন হিসেবে ইউজ হয়। এরপরে আমরা একটা 5 ml কপার শিট ইউজ করছি। তারপরে আমাদের একটা ক্লাস এ কম্প্রেস কপার কন্ডাক্টর ইউজ করা হয়। এখানকার কপার কন্ডাক্টরগুলো, এখানে কোনো অ্যালুমিনিয়াম কন্ডাক্টর ইউজ করা হয় না, কারণ হাই এক্সটেন্স কেবলের ক্ষেত্রে যদি আমরা অ্যালুমিনিয়াম ইউজ করি তাহলে তো ভালো, কিন্তু অ্যালুমিনিয়াম ইউজ করতে গেলে সেই সমস্ত জায়গায় বেন্ডিং করবো যেই জায়গায়, সেই সমস্ত জায়গায় কিন্তু আমাদের কপার ওয়্যার থাকলে ভালো, অ্যালুমিনিয়ামগুলো ভেঙে যেতে পারে। অ্যান্ড এক্সট্রাটে সেমিকন্ডাক্টর থার্মোস্টিক ইনসুলেশন শিল্ড, এখানে একটা ইনসুলেশন শিল্ড ইউজ করা হয়। তো এক্সট্রা হাই টেনশন কেবলগুলো এরকমই দেখতে। আমাদের ইলেকট্রিক্যাল পাওয়ার কেবলগুলো আমরা আগে জানলাম যে ভোল্টেজ লেভেল অনুযায়ী লো টেনশন, হাই টেনশন, এক্সট্রা হাই টেনশন, সুপার টেনশন, এক্সট্রা সুপার টেনশন হিসেবে এগুলো ভাগ হয়ে থাকে। এরপরে আমরা জানবো যে আমাদের যে আন্ডারগ্রাউন্ড কেবল আছে সেগুলো কিন্তু আবার কনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু আবার তিনটে ভাগে। একটা হচ্ছে বেল্টেড কেবল, একটা স্ক্রিন, একটা প্রেশার। বেল্টেড কেবলের ভোল্টেজ রেঞ্জ হচ্ছে আপ টু 22 কেভি, অ্যান্ড স্ক্রিন কেবলের ভোল্টেজ রেঞ্জ হচ্ছে 22 কেভি টু 66 কেভি, অ্যান্ড প্রেশার কেবলের বিয়ন্ড 66 কেভি, মানে 66 কেভির আগেও অথবা পরে এই অবধি, মানে 66 কেভি অবধি প্রেশার কেবল। বেল্টেড কেবলটা কি? দিস কেবল আর use up to 22 kV. The construction of belted cable is shown in the figure, মানে আমরা ফিগারে আসছি, এবার দেখে নাও এটা। The core are not circular in this case. The cores are insulated from each other by use of suitable insulating material. The three cores are grouped together and built with the help of a paper belt. আমাদের যে বেল্টেড কেবলটা আছে, এই কেবলের কনস্ট্রাকশনটা এমনই দেখতে যেখানে তিনটে আমাদের যে কেবল থাকে তার মধ্যে ইনসুলেশন করা থাকে। তো বাইরের পার্টটা একটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল দিয়ে কভারিং বেল্টের মতো করা থাকে, যে বেল্ট একটা পেপার বেল্ট হতে পারে অথবা একটা পলিভিনাইল ক্লোরাইডের বেল্ট হতে পারে। তো সেই বেল্টের কনস্ট্রাকশন অনুযায়ী আমাদের একটা কেবল ক্রিয়েট হয়। দ্য গ্যাপস আর ফিল্ড উইথ ফাইবার ম্যাটেরিয়ালস লাইক জুয়েটস আর ইটিসি। এর আগে পার্টে জানলাম যে জুয়েটস মানে এটা একটা এমন ইনসুলেশন ম্যাটেরিয়াল যেটা আমাদের ফাইবারস হিসেবে ইউজ হয়। দ্য পেপার বেল্ট ইজ কভার্ড উইথ লেড শিট টু প্রোটেক্ট কেবল ফ্রম ইনগ্রেস অফ ময়েশ্চার। তো আমরা আগে থেকেই জেনে আসছি যে পেপার বেল্ট একটা ইনসুলেশন যেটা আমাদের, অ্যান্ড লেড শিট টু প্রোটেক্ট দ্য কেবল ফ্রম ইনগ্রেস অফ ময়েশ্চার থেকে আমাদের কন্ডাক্টরটাকে এবং পেপার বেল্টটাকে বাঁচানোর জন্য লেড শিট ইউজ করা হয়।
The lead sheet also gives mechanical strength to the cable and lead sheet finally covered with outer sheet. তো দেখো এখানে আমাদের যে মেন এখনকার গল্প সেটা হচ্ছে বেল্টেড কেবল। তো বেল্টেড কেবলটা দেখতে এরকম, তার 3টে কন্ডাক্টর থাকতে পারে, 2টো কন্ডাক্টরও থাকতে পারে। তো 3টে কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা এখানে দেখিয়েছি, সেখানে হচ্ছে ফার্স্টে যে অ্যাশ কালারের আছে, সেই অ্যাশ কালারের পার্টটা হচ্ছে আমাদের লেড শিট, মানে এখানে একটা শীষের একটা শিট দেওয়া থাকে। ব্লু কালারেরটা হচ্ছে আমাদের পেপার বেল্ট, অ্যান্ড ব্ল্যাক কালারেরটা হচ্ছে আমাদের কন্ডাক্টর, অ্যান্ড হোয়াইট কালারেরটা হচ্ছে আমাদের ইনসুলেশন, অ্যান্ড ব্ল্যাক কালারের বাইরের পার্টটা হচ্ছে এটা আউটার শিট। তো এটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আগের পার্টটা আমরা আলোচনা করেছিলাম যে একটা কেবল কাকে বলবো, যে 3টে বা হোক 2টো হোক সেই কন্ডাক্টর যেগুলো থাকে বা ওয়্যারকে, সেগুলোকে ইনসুলেশন করা থাকবে, রাবার ইনসুলেশন অথবা পিভিসি ইনসুলেশন, তার উপরে আরও একটা ইনসুলেশন দিব। এবার ইনসুলেশনের ভাগগুলোর উপর নির্ভর করে সে কন্ডাক্টর বা কেবলের নাম হবে। তো কেবলটা হচ্ছে এরকমই, তার ইনসুলেশন এবং তার কনস্ট্রাকশান, কোনটা দিচ্ছি আগে কোনটা পরে দিচ্ছি সেটার উপর নির্ভর করে এর নাম হয়েছে। এটা যেহেতু বেল্ট আকারে একটা কভারিং করা থাকে এবং 2-3টে করে ইনসুলেশন শিট করা আছে, সেই জন্য এর নাম পেপার বেল্ট। কেবলটা আমাদের লোয়ার অ্যান্ড মিডিয়াম ভোল্টেজ ট্রান্সমিশনের ক্ষেত্রে ইউজ করা হয়। লোয়ার অ্যান্ড মিডিয়াম ভোল্টেজ ট্রান্সমিশন মানে ডিস্ট্রিবিউশন সিস্টেম, এই সমস্ত ভোল্টেজ সিস্টেমের ক্ষেত্রে আমাদের এই বেল্টেড কেবলটা ইউজ হয়। এরপর হচ্ছে স্ক্রিন কেবল। দিস কেবল আর ইউজ ফর ভোল্টেজ লেভেল আপ টু 22 kV to 33 kV, but in special case their use can be extended up to 66 kV. স্পেশাল কেসে স্ক্রিন কেবলও কিন্তু আমরা 66 kV অবধি ইউজ করতে পারি। There are two types of screen cable are namely H-type cable and L-type cable. H-type cable and L-type cable মানে H-type cable, there is no paper belt in this type of cable. আমাদের H-type কেবল হচ্ছে স্ক্রিন কেবল। স্ক্রিন কেবল মানে আমাদের যে ইনসুলেশনগুলো আছে কেবলের উপরে, সেই ইনসুলেশনের যে স্ক্রিন, সেই স্ক্রিনের উপরে নির্ভর করে আমাদের কনস্ট্রাকশন করা হয়েছে কেবলের। তো দেয়ার ইজ নো পেপার বেল্ট ইন দিস টাইপ অফ কেবল। তো কেবলের উপরে কোনো পেপার বেল্ট থাকবে না, সেই সমস্তগুলোকে এইচ টাইপ কেবল বলা হয়। ইচ কন্ডাক্টর ইন দিস কেস ইজ ইনসুলেটেড উইথ ইমপ্রেগনেটেড পেপার। যে পেপার ইনসুলেশন করা থাকে, সেই পেপার ইনসুলেশনের মাধ্যমে এটা ইনসুলেট করা থাকে, কিন্তু পেপার বেল্ট দেওয়া থাকে না। পেপার যে ইনসুলেশন করা থাকে, সেই পেপার ইনসুলেশন তো করা থাকে, কিন্তু বাইরে যে পেপার বেল্টটা থাকে সেই পেপার বেল্টটা থাকে না। কভার উইথ এ মেটালিক স্ক্রিন হুইচ ইজ ইউজুয়াল অ্যান্ড অ্যালুমিনিয়াম ফয়েল। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে যে মেটালিক স্ক্রিনটা করা থাকে সেটা এখানে এইচ টাইপের মধ্যে দেখা যায়। দ্য মেটালিক স্ক্রিন টাচেস ইচ আদার। মেটালিক স্ক্রিনটা টাচ ইচ আদার মানে পেপারটা যে থাকবে সেই পেপার ইনসুলেশনের সাথে মেটালিক স্ক্রিনটার একে অপরের সাথে টাচ করানো থাকবে। Instead of paper belt, the three cores are wrapped in with a conducting belt which is generally copper woven fabric tape. আমাদের যে পেপার বেল্টটা থাকে না, তার পরিবর্তে যে 3 কোর থাকে সেটা কিন্তু র্যাপড করা হয়, মানে মোড়ানো হয় কন্ডাক্টিং বেল্ট হুইচ ইজ জেনারেলি কপার দিয়ে তৈরি থাকে, আমি বলে দিলাম। সেটা ফ্যাব্রিক টেপ থাকে। ফ্যাব্রিক টেপ মানে একটা ইনসুলেটিং টেপ, যেটা আমাদের ফাইবার অপটিক্স যেমন প্লাস্টিক থাকে সেরকম ফাইবার অপটিক্সের প্লাস্টিক দিয়ে আমাদের এটা ক্রিয়েট করা হয়। দেন দেয়ার ইজ ইনার শিট মেড অফ লেড। এটা সীসাতে তৈরি করা থাকে ভিতরে ইনসুলেশনটা। আফটার লেড শিট দেয়ার আ লেয়ার অফ বেডিং আর্মারিং অ্যান্ড আউটার শিট, যেমন থাকে সেরকমভাবেই। তো দেখো স্ক্রিন কেবলটা দেখতে এরকম, লেড শিট থাকে, কন্ডাক্টিং বেল্ট থাকে, পেপার ইনসুলেশন, মেটালিক স্ক্রিন, আউটার শিট, আর্মারিং অ্যান্ড বেডিং। এটা হচ্ছে কন্ডাক্টরের সামনের দিক থেকে দেখতে এরকম। তো দেখো 3টে কন্ডাক্টর দেখতে পাচ্ছ, সেই 3টে কন্ডাক্টরের আউটার শেড মানে কন্ডাক্টরের বাইরের শেডটা হচ্ছে কন্ডাক্টিং বেল্ট, অ্যান্ড কন্ডাক্টরের ধার দিয়ে যে আবার পেপার ইনসুলেশন থাকে সেটাই থাকে। পেপার ইনসুলেশনের মানে এখানে ইমপ্রেগনেটেড পেপারটা, এখানে কিন্তু পেপার বেল্ট থাকে না। অ্যান্ড আর্মারিং অ্যান্ড বেডিং অ্যান্ড আউটার শিট যেমন থাকে সেরকমভাবেই। এটা হচ্ছে এইচ টাইপ কেবল। ইন দিস কেবল ইচ কোর ইজ ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট উইথ লেড শিট। এখানে যে ইলেকট্রিক্যাল কেবলগুলো আছে, সেই ইলেকট্রিক্যাল কেবলগুলো লেড শিটের সাথে কিন্তু কন্ট্যাক্ট থাকে। অ্যান্ড মেটালিক স্ক্রিন অ্যান্ড আর্থ ইজ এ পোটেনশিয়াল। অ্যান্ড মেটালিক স্ক্রিন যেটা থাকে সেটা কিন্তু আমাদের
আর্থিংয়ের সঙ্গে কানেক্টেড থাকে। দিস মেক্স ইলেকট্রিক্যাল স্ট্রেস ইনসাইড দ্য কেবল পিওরলি রেডিয়াল, হুইচ রেজাল্ট ইজ রিডিউস ডাইইলেকট্রিক লসেস। আমাদের ডাইইলেকট্রিক স্ট্রেংথ থাকে যে এয়ার মিডিয়ামে আমাদের ভোল্টেজ রেঞ্জের জন্য আয়োনাইজেশন হয়, সেটা লসেসটা রিডিউস করার জন্য আমাদের এই ইলেকট্রিক্যাল কন্ডাক্টরের ভিতরে এইভাবে ক্রিয়েশন করা হয়েছে। দ্য মেটালিক স্ক্রিন ইনক্রিজ দ্য হিট ডিসিপেশন ক্যাপাসিটি অফ দ্য কেবল, হুইচ রিডিউস দ্য শিট লসেস। আমাদের যে মেটালিক স্ক্রিনটা থাকে সেটা যদি আমরা ইনক্রিজ করে দিই তাহলে আমাদের ভিতরে যে হিটটা হবে সেটাও কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে এবং কোনো কন্ডাক্টরকে ড্যামেজ করবে না। এরপরে আমরা যে দেখলাম যে এইচ টাইপ অ্যান্ড এল টাইপ। এইচ টাইপটা আমরা জেনে নিলাম যেখানে আমাদের পেপার ইনসুলেশন থাকে, মানে পেপার বেল্ট থাকে না। অ্যান্ড এসএল টাইপটা হচ্ছে সেপারেট লিড কেবল। এসএল মানে সেই এইচ টাইপের পরের পার্টটা, যেটা আমাদের স্ক্রিন কেবলের মানে ক্লাসিফিকেশন। এসএল কেবল মানে সেপারেট লেড কেবল, ইচ কোর ইজ ইনসুলেটেড উইথ ইমপ্রেগনেটেড পেপার অ্যান্ড ইচ ওয়ান ইজ দেয়ার কভার্ড বাই সেপারেট লেড শিট। মানে আমাদের যে কেবলগুলো থাকছে সেই কেবলের ভিতরে যে কন্ডাক্টরগুলো ইনসুলেট করা থাকে সেটা ইমপ্রেগনেটেড পেপার দিয়ে ইনসুলেট করা থাকবে এবং প্রতিটা কোর কিন্তু আবার লেড শিট দিয়েও আবার ইনসুলেশন করা থাকবে, লেড শিট দিয়ে। ইনস্টিড অফ ওভারঅল লেড শিট, যদি আমাদের পুরোটাতে লেড শিট দিতে না পারা যায়, এ কটন টেপ কভারিং ইজ ইউজ টু র্যাপ দ্য 3 কোর টুগেদার। 3টে কোরকে যদি আমরা লেড শিট দিয়ে মোড়াতে না পারি তাহলে সেখানে একটা তুলোর যে টেপ তৈরি হয়, মানে সেটা এক প্রকার ইনসুলেশন, সেই তুলোর টেপ দিয়ে কিন্তু আমরা এখানে একটা ইনসুলেশন করব। দেন দেয়ার আর লেয়ার আর আর্মারিং অ্যান্ড আউটার শেড। তারপরে আমাদের যে আর্মারিং অ্যান্ড আউটার শেডের পার্ট থাকে সেটা চলবে। তো এসএল এর মান হচ্ছে সেপারেট লেড, আর এইচ এর মান হচ্ছে আমাদের এইচ টাইপ কেবল, যেখানে আমাদের পেপার ইনসুলেট হয় না, পেপার বেল্ট ইউজ হয় না, সেখানে ইমপ্রেগনেটেড পেপারটা ইনসুলেট করা থাকে 3টে কোরের বাইরে। কিন্তু আমাদের যে সেপারেট লেডটা আছে সেখানে আমাদের ইমপ্রেগনেটেড পেপারটা কিন্তু 3টে করে আলাদা আলাদা করে দেওয়া থাকে এবং 3টেকে আলাদা আলাদা করে আবার সেপারেট কিন্তু একটা লেড শিটের কিন্তু কেবল দেওয়া থাকে, লেড শিটের কেবল দেওয়া থাকে এবং লেড শিটের কেবলটা যদি ওভারঅলে না দিতে পারি তাহলে একটা কটন টেপ দিয়ে আমরা সেটাকে মুড়িয়ে দেবো এবং বাকি কনস্ট্রাকশনটা একই রকমই থাকবে। তো দেখো এই যে এখানে লেড কভারিংয়ের যে পার্টটা আছে, কন্ডাক্টারের যে পার্টটা আছে সেটাকে দেখো আবার কটন টেপ দিয়ে মুড়িয়ে দিয়েছে, মানে 3টেকে একসাথে মুড়িয়েছে। আর আর্মারিংয়ের পার্ট যেমন থাকে, আউটার শেড যেমন থাকে সেরকমই, কিন্তু সেপারেট লেড শিট এখানে ইউজ করা হয়, এই জন্য এর নাম এসএল অথবা এল টাইপ কেবল। এর একটা অ্যাডভান্টেজেস আছে, দ্য অ্যাবসেন্স অফ কমন লেড শিট কভারিং অল দ্য 3 কোর ইনক্রিজ দ্য ফ্লেক্সিবিলিটি অফ দ্য কেবল ইন দিস কেস। যদি আমাদের 3টে কোরের মধ্যে কিন্তু লেড শিট যদি কভার করা না থাকে তবে সে আমাদের ফ্লেক্সিবিলিটি ক্রিয়েট করবে, কারণ 3টে কোরকে আমরা যখন কোথাও মানে ইনস্টলেশন করতে যাব কোথাও 3টে কোর নিয়ে, তো সেই সময় কোরটাকে যখন আমরা ইনসুলেট থেকে বের করবো ইনসুলেশন থেকে, সেই সময় কিন্তু 3টে কিন্তু আলাদা আলাদা করে আবার লেড শিটটাকে ভাঙতে হবে, বা না ভাঙলে তো ভিতর থেকে আমরা কপার কন্ডাক্টর বা অ্যালুমিনিয়াম কন্ডাক্টরকে বের করতে পারবো না। তো সেই ভাঙার টাইমে কিন্তু এটা ফ্লেক্সিবিলিটি কম থাকে জন্য খুবই মানে একটা ড্যামেজিং বা আদার কোনো কেটে যাওয়ার চান্স থাকে, সেই কারণে এর একটা অ্যাডভান্টেজেস যেখানে 3টেতে লেড শিট থাকে না, আলাদা আলাদা করে থাকে, 3টেতে একসাথে থাকে না। দ্য লেড শিট অন ইচ কোর ইনক্রিজ দ্য হিট ডিসিপেশন অফ দ্য কেবল। 3টেতে আলাদা আলাদা করে থাকার কারণে 3টের হিট আলাদা আলাদাভাবে বেরিয়ে যায়। দ্য ইলেকট্রিক স্ট্রেসেস আর রেডিয়াল ইন নেচার। দ্য ইলেকট্রিকের যে স্ট্রেসেস থাকে ডাইইলেকট্রিক স্ট্রেস, সেটা রেডিয়াল ইন নেচার মানে একটু কম পরিমাণে থাকে আগের তুলনায়, কারণ 3টেতে আলাদা আলাদা করে থাকছে, তো ইনসুলেশনের পার্টটা 3টেতে আলাদা আলাদাভাবে বেড়ে গেল। তো দেখো অয়েল ফিল অ্যান্ড গ্যাস ফিল প্রেশার কেবল। তো অয়েল ফিল কেবলের ক্ষেত্রে ইন দিস কেবল অয়েল ডাক্টস আর মেড উইথিন অ্যান্ড অ্যাডজাসেন্ট টু দ্য কোর অ্যান্ড অয়েল আন্ডার দ্য প্রেশার ইজ সার্কুলেটেড ইন দিস ডাক্টস। তো ডাক্টস মানে সেই ইনসুলেশন করা যে কেবলগুলো আছে তার আশেপাশে কিন্তু আমাদের যে লেড শিটের কভারিং দিচ্ছি তার মধ্যে কিন্তু অয়েল ফিল করা থাকে। এটা একটা ইনসুলেশন, এটা আমাদের ডাইইলেকট্রিক স্ট্রেংথটাকে বাড়িয়ে দিয়ে তার লসেসগুলোকে কমিয়ে দেয়, সেই কারণে এগুলো ইউজ করা হয়। দ্য কেবল ইজ ফিল্ড উইথ অয়েল অ্যান্ড প্রেশার ইজ মেনটেন ইন দ্য কেবল বাই কানেক্টিং দ্য অয়েল চ্যানেল টু দ্য ট্যাঙ্ক। এরপর হচ্ছে প্রেশার কেবল ফর ভোল্ট
ভোল্টেজ ওভার 66 কেভি, যদি 66 কেভির উপরে হয় তবে আমাদের প্রেশার কেবল হবে। প্রেশার শব্দের অর্থ হচ্ছে কিন্তু ভোল্টেজ, তো ভোল্টেজ রেঞ্জের উপরে আমাদের সেই কেবলটা ইউজ করা হয়। দ্য প্রেশার কেবল আর ইউজড ইন দিস কেবল, এ পসিবিলিটি of void formation is completely eliminated by increasing the pressure of insulation medium, oil or gas. অয়েল এবং গ্যাস দুটোর মধ্যে যে কোনো একটা অথবা দুটোকেই ইউজ করে আমরা যে কোনো প্রকারের কেবলগুলোর ইনসুলেশনটাকে বাড়াতে পারি। ইনসুলেশন বাড়ানোর কারণ হচ্ছে হায়ার ভোল্টেজ যখন নিয়ে যাব তার মাধ্যমে ডাইইলেকট্রিক স্ট্রেংথটা বেড়ে যাবে। As the insulating medium in this cable in under pressure, these cable are known as pressure cable. যেহেতু এটা একটা প্রেশারের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় অয়েল আর গ্যাসের মধ্যে, সেই জন্য দিস কেবল আর টু টাইপস, নেমলি অয়েল ফিল অ্যান্ড গ্যাস ফিল প্রেশার কেবল। গ্যাস প্রেশার কেবল, গ্যাস প্রেশার মানে গ্যাস ফিল্ড কেবল, এখানে কিন্তু অয়েলের পরিবর্তে গ্যাস থাকে। তো ইন দিস কেবল অ্যান্ড ইনার্ট গ্যাস মানে যে সমস্ত গ্যাসগুলো আমাদের বাইরের ময়েশ্চার, এয়ার ময়েশ্চার এর সাথে আয়োনাইজেশন হয় না, এক কথায় হচ্ছে অক্সিজেনের সাথে যাদের বিক্রিয়া হয় না, ঠিক আছে, লাইক নাইট্রোজেন, মানে এটা এই জন্যই বলছি যে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া হয় না মানে অক্সিজেনের সঙ্গে কখনো বিক্রিয়া হবে না এমন নয়। বাইরে এয়ার কন্ট্যাক্ট যখন আসবে সেখানে অক্সিজেন থাকবে, আদার যে গ্যাসগুলো থাকবে সেই সমস্ত গ্যাসগুলোর সাথে এগুলো কন্ট্যাক্ট করে এরা আয়োনাইজেশনটা হয় না সহজে। এই সমস্ত ইনার্ট গ্যাসগুলোকে এই হাই প্রেশার ইউজ করা হয় এই প্রেশার কেবলের মধ্যে, সেটা স্টিল পাইপ দিয়ে তৈরি হয়। দ্য গ্যাস প্রেশার ইজ অ্যাবাউট 12 to 15 অ্যাটমসফিয়ার। 12 to 15 অ্যাটমসফিয়ারের মধ্যে গ্যাসের প্রেশারটা রাখা হয়। ডিউ টু সাচ এ হাই প্রেশার, রেডিয়াল কম্প্রেশন অফ ইনসুলেশন টেক প্লেস হুইচ এলিমিনেট দ্য পসিবিলিটি অফ দ্য ভয়েড ফর্মেশন অ্যান্ড আয়োনাইজেশন। এটা আমাদের যে আয়োনাইজেশন হয় এয়ার ময়েশ্চারের সাথে সেটার পসিবিলিটিটাকে কমিয়ে দেয়, সে পসিবিলিটিটাকে কমিয়ে দেয় এই ইনসুলেশন করার কারণে, হাই প্রেশার থাকে জন্যে। তো দেখো গ্যাস প্রেশার কেবলটা এই যে এরকম দেখতে, তিনটে কন্ডাক্টর, তার আশেপাশে কিন্তু হুইচ আর প্লেস অ্যাট দ্য সুইটেবল ডিস্টেন্স অ্যালং দ্য পাথ অফ দ্য কেবল। তো অয়েল ফিল কেবলটা আমরা আগেই বুঝতে পারছি যে অয়েল ফিল হচ্ছে এক প্রকারের ইনসুলেশন প্রপার্টি, যে আমাদের ভোল্টেজ রেঞ্জের কারণে আমাদের ইনসুলেশনটা বাড়াতে হয়। এবার অয়েল ফিলটা করা হয়েছে এই কারণেই যে তার মাঝখান দিয়ে যে কন্ডাক্টরটা যাচ্ছে তার আশেপাশে যদি অয়েল ফিল থাকে তাহলে তার ডাইইলেকট্রিক স্ট্রেসটা অনেক বেশি হয়ে যাবে। তার পাশাপাশি তার যে এয়ার ময়েশ্চারে যে আয়োনাইজেশন হয় ভোল্টেজ রেঞ্জের জন্য ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, এটা একটু খুবই কম হবে এবং লসটাও কম হবে। এর পাশাপাশি এইখানে অয়েল ফিল করার কারণে অয়েলের মধ্যে দিয়ে যে হিট ডিসিপেশন হয়, হিট ডিসিপেশন মানে আমাদের যে কন্ডাক্টরগুলো থাকে সেই কন্ডাক্টরের মধ্যে হিট ক্রিয়েট হয় যখন হাই কারেন্ট ফ্লো করে, তো সেই হিটটা সেই অয়েলের মাধ্যমে দূরে ছড়িয়ে যায় এবং সেখানে যে ইনসুলেশনগুলো বাইরে থাকে সেগুলো গলে যায় না। তো এই হচ্ছে কিছু কিছু পার্ট। তো অয়েল ফিলের ভিতরের পার্টটা বাইরে থেকে দেখতে এরকম হয়, এই যে দেখো এই যে অয়েল চ্যানেল আছে বাইরের পার্টগুলো, ভিতরের যে সাদা প্রপার্টিটা দেখছে এটা হচ্ছে পেপার ইনসুলেশন, অ্যান্ড কালো পার্টটা হচ্ছে কন্ডাক্টর অ্যান্ড গ্রুপ শিট মানে আমাদের সেই মেটাল শিট যেগুলো থাকে, মানে আমাদের বলতে চাইছি যে যে লেড শিটগুলো থাকে সেই লেড শিটগুলো কিন্তু এখানে ইউজ করা হয়। লেড শিটগুলো এর বাইরের প্রপার্টিতে ইউজ করা হয়, তার ভিতরে থাকে আমাদের অয়েল চ্যানেল। এই যে দেখো অয়েল ডাক্টস মানে এটা এক প্রকারের একটা বড় একটা স্টিল পাইপ, ঠিক আছে, স্টিল পাইপের মধ্যে দিয়ে কিন্তু আমাদের সেই অয়েল চ্যানেলটাকে নিয়ে যাওয়া হয়। এটা একটা অয়েল ট্যাঙ্কের সঙ্গে যুক্ত থাকে, যেখানে আমাদের যে কন্ডাক্টরের হিটগুলো আছে সেগুলো একটা জায়গা থেকে অন্য জায়গায় ফ্লো করে যায়, তার জন্য এক জায়গায় হিট না থাকার কারণে ইনসুলেশনগুলো ঠিকঠাক থাকে। তো দেখো এই যে বাইরের প্রপার্টিতে দেখো আমাদের কন্ডাক্টরের বাইরের পার্টটা হচ্ছে লেড শিট করা থাকে, ভিতরেরটা কন্ডাক্টর থাকে, আর পেপার ইনসুলেশন তো থাকবেই, কারণ ওখানে পেপার ইনসুলেশন যদি আমরা ইউজ না করি তাহলে আমাদের সেই লোয়ার টেনশন আর হায়ার টেনশন যেগুলো পড়লাম সেই লোয়ার টেনশন হায়ার টেনশনের কারণে আমাদের সেখানে কিন্তু ব্লাস্ট ক্রিয়েট হবে, মানে দুটো কন্ডাক্টরের মধ্যে কন্ট্যাক্ট হয়ে যাবে। দ্য অয়েল প্রেশার কম্প্রেস দ্য পেপার ইনসুলেশন। অয়েল পেপারসটা কম্প্রেস করে পেপার ইনসুলেশনকে, মানে একটু মানে চেপে রাখে, অ্যান্ড কমপ্লিটলি রিমুভ দ্য পসিবিলিটি অফ ভয়েড ফর্মেশন। ভয়েড ফর্মেশন হচ্ছে এক প্রকারের এমন ফর্মেশন যেখানে কিন্তু আমাদের যে বাষ্পটা ক্রিয়েট হয় না হিটের মাধ্যমে, সেটা কিন্তু আমাদের এখানে কমিয়ে দেয়। ডিউ টু এলিমিনেশন অফ ভয়েডস অ্যান্ড ডাইইলেকট্রিক স্ট্রেংথ অফ ইনসুলেশন ইন সাচ কেবল বিকাম ভেরি হাই। ডাইইলেকট্রিক স্ট্রেংথটা
যে থাকে সেটা কিন্তু খুবই বেশি থাকে, তার কারণেই এখানে বাইরে কিন্তু এয়ার ময়েশ্চারে কোনো আয়নাইজেশন হয় না। অপারেটিং ভোল্টেজ অফ দিস কেবল রেঞ্জ ফ্রম 66 কেভি টু 230 কেভি। এটা আমাদের 66 কেভি থেকে 230 কেভি ভোল্টেজ রেঞ্জের মধ্যে ইউজ করা হয় অয়েল ফিল কেবল। অ্যান্ড প্রেশার ট্যাঙ্ক আর রিকোয়ার্ড ফর অ্যালং দ্য পাথ অফ দিস কেবল, দ্য লেন্থ অফ দিস কেবল আর লিমিটেড। এই যে কেবলটা আছে সেই কেবলের জন্য যে আমাদের অয়েল ট্যাঙ্কের যে লেন্থ সেটা কিন্তু একটা লিমিটেড পজিশন থাকে, সবসময় থাকবে না। ইন দিস ওয়ে দ্য কমপ্লিট সিস্টেম বিকামস ভেরি কমপ্লিকেটেড অ্যান্ড রিকোয়ার্স এ হাই ইনিশিয়াল কস্ট। অয়েল ফিল কেবল কিন্তু আমাদের সব জায়গায় ইউজ করা হয় না। যে জায়গায় খুবই দরকার যে হ্যাঁ এই সমস্ত জায়গায় আমাদের হিট ক্রিয়েট হবে, ইনসুলেশন ব্রেকিং হতে পারে, সেই সমস্ত জায়গায় কিন্তু আমাদের এগুলো ইউজ করা হয়। অয়েল ফিল্ডের কেবল যেগুলো আছে সেই অয়েল ফিল্ড কেবলগুলোর ক্ষেত্রে একটা জিনিস জেনে রাখো যে এগুলো 3 প্রকারের হয়ে থাকে। একটা সিঙ্গেল কন্ডাক্টর চ্যানেল, একটা সিঙ্গেল কোর শিটের চ্যানেল, একটা 3 কোর ফিলার স্পেস চ্যানেল। তো এই যে অয়েল ফিল্ড কেবলগুলো আছে, এই অয়েল ফিল্ড কেবলগুলো কিন্তু এই যে এরকম দেখতে। সিঙ্গেল কন্ডাক্টর যেগুলো চ্যানেল থাকে সেগুলোর মধ্যে কিন্তু ভিতর দিয়ে সলিড কন্ডাক্টরের একটাই চ্যানেল থাকবে, আর আশেপাশে কিন্তু অয়েল চ্যানেলটা থাকে। এবার অয়েল চ্যানেল থাকে, তার পাশে যেগুলো পেপার ইনসুলেশন, বেডিং, লেড শিট, কন্ডাক্টর, সার্ভিং, বাকি যেগুলো পার্ট থাকে সেগুলো কিন্তু থাকে। এবার সিঙ্গেল কন্ডাক্টর চ্যানেলের মধ্যে একটা জিনিস ইম্পর্টেন্ট, যে সিঙ্গেল কন্ডাক্টর চ্যানেলের মধ্যে কন্ডাক্টরের মিডিল দিয়ে কিন্তু আমাদের অয়েল চ্যানেলটা আসে। তো দেখো এরপরে হচ্ছে আমাদের যে ক্লাসিফিকেশন অফ ইনসুলেশন, সেই ইনসুলেশনের উপরে কিন্তু আমাদের কেবলগুলোকে ভাগ করা হয়। তো দ্য ইনসুলেশন ইজ টু প্রোটেক্ট দ্য কন্ডাক্টর ফ্রম টাচিং ফরেন পার্টিকেল। ফরেন মানে বাইরের পার্টিকেল থেকে আমাদের ইনসুলেশনগুলো রক্ষা করে ভিতরে কন্ডাক্টরগুলোকে। দ্য ভোল্টেজ লেভেল অফ দ্য কেবল ডিপেন্ডস আপন দ্য ইনসুলেশন লেভেল অনলি। ইনসুলেশন লেভেলের উপরে আমাদের ভোল্টেজটা ডিপেন্ড করে, মানে ভোল্টেজ ডিপেন্ডেন্টের উপরে ইনসুলেশনটা নির্ভর হয়। বেসড অন দ্য ইনসুলেশন ক্লাসিফাইড, কেবল আর ক্লাসিফাইড অ্যাজ, আমাদের কেবলকে আমরা মূলত 4 প্রকারে ভাগ করে থাকি ইনসুলেশনের উপরে নির্ভর করে। প্রথমে হচ্ছে ভিআইআর মানে ভালকানাইজ ইন্ডিয়ান রাবার, এরপরে আসছে পিভিসি মানে পলিভিনাইল ক্লোরাইড, এরপরে আসছে এক্সএলপি ক্রস লিঙ্ক পলিইথিলিন, তারপরে আসছে ইমপ্রেগনেটেড পেপার। তো দেখো প্রথমে বললাম যেহেতু ভিআইআর, তো ভালকানাইজ ইন্ডিয়ান রাবার, এ স্মল ভিআইআর কোটিং অফ টিন কন্ডাক্টর ইজ কল ভিআইআর কেবল। দে আর ইউজ ফর হাউস ওয়ারিং, এগুলো হাউস ওয়ারিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়। দ্য মেইন ডিসঅ্যাডভান্টেজেস অফ ভিআইআর ইজ হাই সালফার কন্টেন্ট, করোড দ্য কপার। তো এর মধ্যে একটা ডিসঅ্যাডভান্টেজেস হচ্ছে এটা কপার ওয়্যার যদি থাকে তাহলে সেটার সাথে সালফারের কন্ট্যাক্ট হয়ে সেটা একটা করোশন করিয়ে, মানে সালফারের বিক্রিয়ার জন্যে কপারের উপরে একটা মরিচার মতো প্রলেপ পড়ে, সেটা একটা ইনসুলেশনের প্রভাবের জন্য হয়। দে আর নট সুইটেবল ফর ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন, এটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনের জন্য ইউজ হয় না, কারণ এটা হায়ার টেম্পারেচার সহ্য করতে পারে না। তো দেখো সেই ভালকানাইজ ইন্ডিয়ান রাবার, এটা কিন্তু আমাদের ময়েশ্চার থেকেও কিন্তু প্রোটেক্ট করে। তার পাশাপাশি দ্য কন্ডাক্টর অন দিস কেবল ইজ টিন টু প্রিভেন্ট দ্য ইট স্ট্রিকিং টু দ্য রাবার, এটা রাবারের যে প্রোটেকশান থাকে সেটার সঙ্গে অ্যাটাচ হয়ে থাকে। অ্যান্ড দ্য থিকনেস অফ দিস কেবল ডিপেন্ডস অন দ্য অপারেটিং ভোল্টেজ অফ দ্য ভিআইআর। ভিআইআর অপারেটিং ভোল্টেজের উপরে থিকনেসটা ক্রিয়েট হয়, আগেই বললাম। দিস ওয়্যার আর লাইট ওয়েট ক্যান বি ইউজ ফর বোথ ইনডোর অ্যান্ড আউটডোর অ্যাপ্লিকেশন, এটা ইনডোর অ্যান্ড আউটডোর অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, কিন্তু ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে এটা অতটা ইউজ হয় না। To get a smooth and elegant finish, the wire is coated with wax. And we are leading VIR TRS cable manufacturing in India. এটা ইন্ডিয়াতে তৈরি হয়, সেই জন্য এর নাম হচ্ছে ভিআইআর মানে ভ্যালকানাইজ ইন্ডিয়ান রাবার, ইন্ডিয়াতে তৈরি হয়। দ্য আলটিমেট এইম অফ আওয়ার ইনস্টিটিউশন ইজ টু প্রডিউস হাই কোয়ালিটি প্রোডাক্টস অ্যাট দ্য মোস্ট ফেজেবল রেট। এর ইন্ডিয়াতে যেহেতু হয় সেখানকার ম্যানুফ্যাকচারিং কোম্পানির তরফ থেকে এইটুকুই জানানো হয় যে তারা হাই কোয়ালিটি প্রোডাক্টের মাধ্যমে এটা ফিজিবল রেট, মানে আমাদের যে নিত্য নতুন যে জিনিসপত্রগুলো কিনি তার যে ব্যয় হয়, অল্প টাকার মধ্যে দিয়ে যেমন ভালো জিনিস পেয়ে যায়, সেরকম অল্প দামের মধ্যে দিয়ে এগুলো পাওয়া যায়। তো দেখো রাবারটাকে দেখতে কিন্তু এই যে এরকম, এই যে ভালকানাইজ রাবারটা দেখতে এই যে এরকম স্ট্যান্ডার্ড ওয়্যার থাকে, আর তার পাশে দিয়ে যে রাবার ইনসুলেশনটা থাকে, ভিতরে একটা ইনসুলেশন থাকে, তার উপরে একটা রাবার ইনসুলেশন থাকে। তো সেই রাবার ইনসুলেশনের যে পার্টগুলো থাকে সেটা কিন্তু আমাদের ভালকানাইজ ইন্ডিয়ান রাবার, এটা আমাদের ইন্ডিয়াতে তৈরি হয়। এরপরে হচ্ছে আমাদের পলিভিনাইল ক্লোরাইড, এটা আমরা আগের পার্টেই জেনে এসেছি, এখানে আরেকটু ভালো করে জানবো যে এটাকে ইনসুলেশন হিসেবে কেন ইউজ করছি, কেন আমরা এই পিভিসি ইনসুলেশনটাও ইউজ করছি। তো পলিভিনাইল ক্লোরাইড ম্যাটেরিয়াল ইজ ইউজ অ্যাজ এ ইনসুলেশন
They are suitable for both domestic and industrial application. The cable withstands up to 75 ডিগ্রি 75 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়ার সাথে সাথে এই কেবলটার উপরে বার্নিং ক্রিয়েট হবে, মানে এর যে টেম্পারেচার রেটিং সেটা হচ্ছে 75 ডিগ্রি। বাট দে আর নট সুইটেবল ফর হায়ার ভোল্টেজ অ্যান্ড হায়ার পাওয়ার অ্যাপ্লিকেশন। এটা কিন্তু হাই পাওয়ার অ্যাপ্লিকেশনের জন্য ইউজ হয় না, এটা লো অ্যান্ড মিডিয়াম ভোল্টেজ ইনসুলেশন, লো অ্যান্ড মিডিয়াম ভোল্টেজ যে ওয়্যারিং বা হাউস ওয়্যারিং বা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এগুলো ইউজ হয়ে থাকে। এস পিভিসি ইজ এ থার্মোপ্লাস্টিক পলিমার। তো পিভিসি হচ্ছে থার্মোপ্লাস্টিক পলিমার থাকে, সেই পলিমার দিয়ে কিন্তু আমাদের পিভিসিটা ক্রিয়েট হয়, তার জন্য এর নাম পলিভিনাইল ক্লোরাইড। PVC properties make it suitable for application where the cables may expose to high and low temperature, যেখানে হাই অ্যান্ড লো টেম্পারেচার ক্রিয়েট হয় সেই সমস্ত জায়গায় কিন্তু আমাদের পিভিসি ইনসুলেশন করা ওয়্যারগুলো করা সুইটেবল, মানে সুবিধাযোগ্য। হোয়ার প্রোটেকশন এগেনস্ট ইউভি লাইট মানে আল্ট্রাভায়োলেট লাইট ইজ রিকোয়ার্ড টু অ্যাভয়েড ডিগ্রেডেশন, and PVC insulation is frequently used owing to its good insulating property but low corona resistance. করোনা রেজিস্ট্যান্স কি? করোনা রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের যে কন্ডাক্টারগুলো থাকে হাই ভোল্টেজ কন্ডাক্টার, সেই কন্ডাক্টারগুলোর মধ্যে হায়ার ভোল্টেজ হওয়ার কারণে এই কন্ডাক্টারগুলোর আশেপাশে যে এয়ার মিডিয়াম থাকে তার মধ্যে কিন্তু আমাদের ভোল্টেজ রেঞ্জগুলো একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। সেই ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করার কারণে আশেপাশে আয়নাইজেশন হয়ে একটা হাই নয়েজ ক্রিয়েট করে, একটা স্পার্কিং ক্রিয়েট করে, ব্লু কালারের আলো ক্রিয়েট করে। তো এই যে করোনা হচ্ছে সেই করোনাটাকে রেজিস্ট করতে পারে না এই পিভিসি ইনসুলেশন, কারণ রেজিস্ট করতে পারে না বলাটা ভুল, কারণ রেজিস্ট করতে পারে কিন্তু লো রেজিস্ট্যান্স প্রপার্টি, কারণ এর মাঝে মাঝে যদি ভোল্টেজ রেঞ্জ বেড়ে যায় তাহলে কিন্তু সে আর ওই ইনসুলেটিং ইউজ থাকার পরেও সেই করোনা লসটা কিন্তু হবেই। তো এই যে করোনা লসের কারণে আমাদের ভোল্টেজ রেঞ্জ বাড়া কমার কারণে এগুলো হয়ে থাকে, সেটা পিভিসি ইনসুলেশন কিন্তু সেই জন্য হায়ার ভোল্টেজে ইউজ হয় না, আর করোনা লস অলওয়েজ হায়ার ভোল্টেজেই হয়। and it is best suited for low and medium voltage cable, যেটা বললাম লো আর মিডিয়াম ভোল্টেজ কেবলের ক্ষেত্রে ইউজ হয়, অ্যান্ড লো ফ্রিকোয়েন্সি ইনসুলেশন রিকোয়ার্ড, এখানে লো ফ্রিকোয়েন্সি ইনসুলেশন ইউজ হয়ে থাকে। দ্য বেনিফিটস অফ পিভিসি অ্যাজ এ কেবল ইনসুলেশন অ্যান্ড শিটিং ম্যাটেরিয়াল ইনক্লুডিং কেমিক্যাল স্টেবিলিটি অ্যান্ড রাবার্সনেস অ্যান্ড ডিউরেবিলিটি। এর মধ্যে কোনো কেমিক্যাল থাকে না, অ্যান্ড রাবার্সনেস মানে এর মধ্যে কোনো ভেজাল নেই, অ্যান্ড ডিউরেবিলিটি অনেক দিন পর্যন্ত এটা চলতে পারে, অ্যান্ড লো মিডিয়াম ভোল্টেজ লেভেলে যদি আমরা এটা ইউজ করে থাকি। এলপি এক্সএলপির ফুল ফর্ম হচ্ছে ক্রস লিঙ্ক পলিইথিলিন। অনেকবার আমরা বলে এসেছি, তোমরা হয়তো জেনেই গেছো যে এটার ফুল ফর্মটা কী। দ্য ক্রস লিঙ্ক পলিইথিলিন ইজ কল্ড XLPE cables. They are withstands up to 90 degree and having a dielectric strength of 20 kilovolt per mm. এর মানে হচ্ছে 90 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি এর ভোল্ট টেম্পারেচার রেটিং, হ্যাভিং এ ডাইইলেকট্রিক স্ট্রেন্থ। ডাইইলেকট্রিক স্ট্রেন্থ আমি আগেই বলে দিয়েছি, তো সেই ডাইইলেকট্রিক স্ট্রেন্থের যে রেটিং সেটা হচ্ছে 20 কিলোভোল্ট পার mm, মানে এটা হায়ার ভোল্টেজে কিন্তু আমরা ইউজ করতে পারবো, কিন্তু ইটস সুইটেবল ফর লোয়ার অ্যান্ড মিডিয়াম ভোল্টেজ। লোয়ার অ্যান্ড মিডিয়াম ভোল্টেজের ক্ষেত্রে আমরা এটা সুইটেবল হয়, তার পাশাপাশি এটা হাই ভোল্টেজের ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু হায়ার ভোল্টেজে একটাই কন্ডিশন আছে যে 90 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, অ্যান্ড ডাইইলেকট্রিক স্ট্রেংথ প্রপার্টিটা 20 কিলোভোল্ট পার mm, মানে চওড়াটা কতটা মানে মোটাটা কত তারটা, তার রেসপেক্টে 20 কিলোভোল্টের রেসপেক্টে এই তারটা ওয়ার্ক করবে। 20 কিলোভোল্টের কম হলে ঠিক থাকে, কিন্তু 20 কিলোভোল্টের যদি বেশি হয় তাহলে কিন্তু এক্সএলপি যে ডাইইলেকট্রিক স্ট্রেন্থ মানে এয়ার আয়নাইজেশন পদ্ধতি হয়, যেটা আশেপাশের যে এয়ার ময়েশ্চারগুলো আয়নাইজ হয়ে যায়, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়ে যায় কন্ডাক্টরের মধ্যে, সেটা কিন্তু ব্রেক হয়ে যাবে। অ্যান্ড দিস কেবল হ্যাভ বিন ফাউন্ড ভেরি সুইটেবল ফর অল ভোল্টেজ আপ টু 33 kV। 33 kV পর্যন্ত এর লাস্ট রেঞ্জ, এর উপরে কিন্তু এক্সএলপিই কেবল ইউজ করা যায় না। মূলত 33 kV পর্যন্তই আমরা এক্সএলপি কেবল ইউজ করতে পারি। তো এখানে দেখো এক্সএলপি কেবলটা যেটা, সেটা দেখতে হচ্ছে এরকম, যে বাইরের যে পেপার ইনসুলেশনটা থাকছে কন্ডাক্টরের বাইরে, সেই পেপার ইনসুলেশনের উপরে একটা আমাদের এক্সএলপি কেবল ইনসুলেশন থাকে। তো এক্সএলপি কেবল ইনসুলেশনটা দেখতে দেখো হোয়াইট কালারের হয়, অনেক সময় অনেক আলাদা কালারেরও হয়ে থাকে, মূলত হোয়াইট কালারেরই হয়। তার কারণ হচ্ছে XLPE ক্রস লিঙ্ক পলিইথিলিন, এখানে কোনো ক্লোরাইড কিন্তু ইউজ হয় না। তাহলে দুটো যে আমরা ইনসুলেশন পাচ্ছি, যেখানে হচ্ছে পিভিসি আর এক্সএলপি, দুটোর মধ্যে যদি আমরা ডিফারেন্স করি, তো ফার্স্ট অফ অল ডিফারেন্স আসবে যে পিভিসিতে কিন্তু আমরা পলিভিনাইল ইউজ করছি প্লাস ক্লোরাইড থাকছে। সেই ক্লোরাইড ফর্মেশনের জন্যে সেখানে কিন্তু আমাদের যে আদার যে
ইয়েটা হয়, ম্যাটেরিয়ালের সঙ্গে যে আয়োনাইজেশন হয়ে সেখানে একটা মরিচা পড়ার সম্ভাবনা থাকে অনেক সময় ম্যাটেরিয়াল প্রপার্টির কারণে। তো সেগুলো কিন্তু আমাদের পিভিসির ক্ষেত্রে হয়ে থাকে, কিন্তু ক্রস লিঙ্ক পলিইথিলিন ইউজ হয়ে থাকে, সেখানে পলিমার ইউজ হয়। কিন্তু ক্রস লিঙ্ক মানে দুটো পলিইথিলিনের ডিফারেন্স যে মলিকুলার থাকে কেমিস্ট্রির ফর্মুলা অনুসারে, সেইগুলোকে জোটবদ্ধ করে করা হয়। কারণ এটা হচ্ছে এমন ইলাস্টিসিটি হয় যে তুমি সামান্য কাঁচি দিয়েও যদি কাটতে যাও, কাঁচি দিয়ে মনে হচ্ছে তোমার কেটে যাবে, তুমি কাঁচিটা কাটার পরে বের করে নাও, দেখো কাটেনি। তো এমনই এই ইনসুলেশন প্রপার্টিটা তৈরি করা হয়। প্লাস এটা হায়ার টেম্পারেচার হওয়ার কারণে এটা ফ্লেম রিটার্নেবলও হয়, মানে তোমার যদি আগুন ধরে যায় তাহলে সহজে কিন্তু এটা পড়ে না, উপরে আস্তরণটা পড়ে যায়, ভিতরে আর একটা মোটা আস্তরণ থেকে যায়। তো মূলত এটা কি হয়, বাইরের ময়েশ্চার থেকে বাঁচানোর জন্যে, কন্ডাক্টরকে বাঁচানোর জন্যে, আয়োনাইজেশন থেকে বাঁচানোর জন্যে, ডাইইলেকট্রিক স্ট্রেংথকে বেশি করার জন্য এগুলো ইনসুলেশন প্রপার্টিগুলো ইউজ হয়ে থাকে। তো দেখো বাইরের এক্সএলপি ইনসুলেশনটা হচ্ছে হোয়াইট কালারের, ভিতরে কন্ডাক্টরটা থাকে, আর বাইরের যে ব্ল্যাক কালার এটা পিভিসি ওভারঅল শিট, মানে এখানে লেড শিট হয়, পিভিসি ইনসুলেশনও হয়। তো এরপরে লাস্ট যে ইনসুলেশন পার্টটা আছে আমাদের সিলেবাস অনুযায়ী, সেটা হচ্ছে আমাদের পেপার ইনসুলেটেড কেবল। তো পেপার ইনসুলেটেড কেবলটা হচ্ছে ইমপ্রেগনেটেড পেপার। তো ইমপ্রেগনেটেড পেপার ইজ ইউজড অ্যাজ এ ইনসুলেশন ম্যাটেরিয়াল অ্যান্ড হ্যাভিং গুড টেম্পারেচার, প্রপার অ্যাজ ওয়েল অ্যাজ ডাইইলেকট্রিক স্ট্রেংথ অফ 30 কিলোভোল্ট পার mm। তো এক্সএলপি যে কন্ডাক্টরটার জন্য ইনসুলেশন করতাম, এক্সএলপি ইনসুলেশন, সেই এক্সএলপি ইনসুলেশনের ক্ষেত্রে আমাদের 20 কিলোভোল্ট পার ছিল ডাইইলেকট্রিক স্ট্রেংথ। তার মানে এখান থেকে এইটুকুই বুঝতে পারছো যে এর 30 কিলোভোল্ট রেঞ্জ, মানে পেপার ইনসুলেটেড যে ওয়্যার থাকবে সেই ওয়্যারের ডাইইলেকট্রিক স্ট্রেংথ কিন্তু খুবই হাই হবে। তার মানে যত হাই হবে এর ভিতরের যে লসেস সেটা তত কম হতে থাকবে। তো দেখো এই যে ইমপ্রেগনেটেড পেপার ইনসুলেশন আছে, সেই পেপার ইনসুলেশনটা দেখতে যে এরকম বাইরে কয়েকটা কভার প্লেট করা থাকে, তারপরে একটা স্ট্র্যান্ডেড যে ওয়্যারগুলো থাকছে অ্যালুমিনিয়াম ওয়্যার যাকে বলা হয় আর্মার, তারপরে উপরে থাকছে আমাদের বেডিং। তো বেডিংয়ের পরে যে আমাদের পেপার ইনসুলেশনগুলো থাকছে, মেটালিক শিটের পরে পেপার ইনসুলেশন, সেই পেপার ইনসুলেশনের পরে আমাদের কন্ডাক্টর থাকছে। তো যে পেপার ইনসুলেশনগুলো করা হচ্ছে ওগুলো কি আমাদের বাড়ির যে কাগজ থাকে সেই কাগজ না, এটা এমন এক প্রকারের পেপার ইনসুলেশন যে পেপারগুলোকে তুমি টানলে ছিঁড়বে না, প্লাস এটা এতটাই পুরু থাকে যেটা একেবারে তোমার কন্ডাক্টরের সাথে পুরোপুরিভাবে ফিক্স থাকে, যে ওখানে কোনো এয়ার টাইট একদম যাকে বলা হয়, এয়ার পাস করতে পারবে না, ওয়াটার পাস করতে পারবে না, এরকম ময়েশ্চারকে আটকানোর জন্যে এই পেপার ইনসুলেশনটা প্লাস ডাইইলেকট্রিক স্ট্রেংথ কিন্তু বললাম যেটা যে 30 কিলোভোল্ট পার mm, তার জন্য এটা ডাইইলেকট্রিক স্ট্রেংথ খুবই হাই, এবং হায়ার ভোল্টেজের ক্ষেত্রে এটা ইউজ হয়ে থাকে, মেকানিক্যাল স্ট্রেংথের বেশি, এই সমস্ত কিছু কিন্তু এর মধ্যে হয়ে থাকে। আমাদের যে ডিফারেন্ট টাইপস অফ ইলেকট্রিক্যাল ওয়্যার জয়েন্টিং মেথড আছে, সেই ওয়্যার জয়েন্টিং মেথড কিন্তু তোমাদের জানতেই হবে যে কোনো ওয়্যারিং করতে গেলে। তো ফার্স্টে আমাদের 4টে প্রকারের আছে, কিন্তু 4টের মধ্যে আরও একটা ভাগ আছে, সেটা হচ্ছে 5টে। তো মূলত আমাদের 4টে থেকে 5টেই হয়ে থাকে ওয়্যার জয়েন্টিং মেথড। সেটা আমাদের নিজস্ব যে ইলেকট্রিশিয়ান আছি বা ইঞ্জিনিয়ার আছি তাদের উপর নির্ভর করে যে কে কীভাবে ওয়্যারিং করছে, তার কী করে জয়েন্ট করছে। কেন বলা হচ্ছে, কারণ এক একজনের এক এক রকম পদ্ধতির উপরে আমাদের ওয়্যার জয়েন্ট করা হয়। ওয়্যার কেন জয়েন্ট করা হয়, আমাদের যে কেবেলগুলো আছে সেগুলো কোনো সময় যদি ভেঙে যায় বা ওয়্যারগুলো ভেঙে যায়, তাহলে সেখানে মিডিলে আমাদের জয়েন্ট করার জন্য আমাদের ওয়্যার জয়েন্টিং মেথড দরকার। যদি তারটাকে লম্বা করতে হয়, অন্য দূরে নিয়ে যেতে হয়, তখন ওয়্যার জয়েন্টিং মেথড দরকার, বা একটা তার থেকে অনেকগুলো কানেকশন বের করতে হয়, তখন ওয়্যার জয়েন্টিং মেথড দরকার। তো ওয়্যার জয়েন্টিংটা কেন গুরুত্বপূর্ণ, যদি আমরা প্রপারলি ওয়্যার জয়েন্টিং না করি তাহলে কিন্তু কোনো প্রকার মেকানিক্যাল স্ট্রেংথ, মানে বাইরে থেকে যদি আমরা কোনো তারটাকে টান দিই বা অন্য কোনো কিছু হাওয়া বাতাসে যদি টান লেগে যায় তাহলে কিন্তু তারটা ছিঁড়ে যেতে পারে। তো প্রপার ওয়্যার জয়েন্টিং হলেও ছিঁড়ে যাওয়ার পরে কিন্তু জয়েন্টিং জায়গাটা কিন্তু ছিঁড়বে না, এমনভাবেই জয়েন্ট করতে হবে। তো ফার্স্টে হচ্ছে ব্রিটানিয়া জয়েন্ট। এটার নাম শুনে কিন্তু তোমাদের একটা মনে হতে পারে যে আদার কোনো নামের সাথে মিল খাচ্ছে, কিন্তু এটা এরকম না, এটা হচ্ছে ওয়্যার জয়েন্টিং মেথডের একটা নেম, সেটা হচ্ছে ব্রিটানিয়া জয়েন্ট। তো ব্রিটানিয়া জয়েন্ট, তারপর হচ্ছে স্টেট জয়েন্ট, তারপরে টি জয়েন্ট, তারপরে ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট, তারপরে হচ্ছে ম্যারেড জয়েন্ট, অ্যান্ড আদার যে জয়েন্টিং মেথড আছে সেগুলো কিন্তু এগুলোর মধ্যেই ভাগ পড়ে, মূলত হচ্ছে 4টে থেকে 5টি থাকে। তো ফার্স্ট অফ অল আছে ব্রিটানিয়া জয়েন্ট। দ্য ব্রিটানিয়া জয়েন্ট ইজ এ ফর্ম অফ ইলেকট্রিক্যাল জয়েন্ট ইউজ ফর বেয়ার ওভারহেড হোয়ার গ্রেট টেনসাইল স্ট্রেংথ ইজ রিকোয়ার্ড। টেনসাইল স্ট্রেংথ হচ্ছে আমাদের যে তারের মধ্যে যে টান পড়ে,
কি টান পড়ে আমরা আগে জেনে এসেছি যে আমাদের যে কন্ডাক্টরগুলো থাকে সেই কন্ডাক্টরগুলো এক একটা ম্যাটেরিয়ালের উপরে নির্ভর করে এক এক রকম টেম্পারেচার ক্রিয়েট হয়। সেই টেম্পারেচারের জন্যে আমাদের সেই কন্ডাক্টরগুলো কিন্তু কখনো হচ্ছে বেশি শক্ত শক্ত টান টান হয়ে থাকে, আবার কখনো এমন মানে মেকানিক্যাল স্ট্রেংথ হয় যে তারটা একদম ঝুলে পড়ে। কিভাবে? তুমি দেখতে পাবে যে গ্রীষ্মকালে কিন্তু আমাদের যে তারগুলো থাকে সে তারগুলোর মধ্যে একটা টেনসাইল স্ট্রেংথ কাজ করে, যেটা হচ্ছে তারগুলো কিন্তু খুবই ফ্লেক্সিবল হয়, মানে মোড়াতে পারি। অ্যান্ড যদি আমাদের শীতকাল হয়ে থাকে তাহলে সেই তারগুলো কিন্তু আবার শক্ত হয়ে যায় অটোমেটিক। কেন? কারণ ওর মধ্যে একটা টেনসাইল স্ট্রেংথ কাজ করছে, যে টেনসাইল স্ট্রেংথটা আমাদের অ্যাটমসফিয়ারের টেম্পারেচার উপরে নির্ভর করে হয়। তো সেই জন্যই কিন্তু আমাদের সেই টেনসাইল স্ট্রেংথটা রিকোয়ার্ডের জন্য ওভারহেড লাইনে যেন তার ছিঁড়ে না যায়, সে সমস্ত ক্ষেত্রে আমরা ব্রিটেনিয়া জয়েন্ট করে থাকি। দ্য টু ওয়্যার আর ইচ টিন্ড and then each have a short shoulder bent in them and are bound together, then tinned wire before the hole is at এরকমভাবে ওয়্যার জয়েন্টিং করতে হবে। এর মানে হচ্ছে যে তারটার দুটো যে ইনসুলেশন, যেখানে আমরা তারটাকে মোড়াবো তার দুই ধারে কিছুটা জায়গার ইনসুলেশনটাকে আমরা উঠিয়ে দেবো। ইনসুলেশন মানে যে আমরা ইনসুলেশনগুলো পড়লাম, রাবার ইনসুলেশন, এই ইনসুলেশনগুলো থাকে, এটাকে উঠিয়ে দিয়ে তারটাকে বের করব দুই দিকেই। বের করে দুটোকে দুই দিকের কিছুটা অংশকে একে অপরের থেকে কিছুটা দূরে সরিয়ে নিয়ে গিয়ে মিডিল থেকে জয়েন্ট দিব। একটা জয়েন্ট দেওয়া হয়ে গেলে অপোজিট সাইড থেকে আবার ওটাকে জয়েন্ট দিব। তাহলে দুটো জয়েন্ট দিয়ে গেলে দেখো দুটোর মাথা দেখো দুই দিকে হয়ে গেছে, দুটোর মাথা দুই দিকে হয়ে গেছে। এতে কী সুবিধা হলো, যদি তারটা আমরা দুই দিক থেকেও টান দিই তাহলে দুটো মাথা যে দুই দিকে ছিল অপোজিট সাইডে সেটা এক জায়গায় গিয়ে যোগ হয়ে তারটা এতটাই শক্ত হয়ে যাবে যে তারটা ছিঁড়ে যাওয়ার পরে ওই জয়েন্টিংটা ছিঁড়বে না। হচ্ছে স্ট্রেট জয়েন্ট। দ্য ব্রেডিং ইজ কাট ব্যাক টু এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 6 ইঞ্চিস। দুই দিকে 6 ইঞ্চি করে আমাদের ইনসুলেশনটা কেটে নিতে হবে। অ্যান্ড শোল্ডার ইজ নেটলি ফর্মড উইথ এ শার্প নাইফ। একটা ধারালো ছুরি দিয়ে করতে হবে, কারণ এটা খুবই ভালো একটা কথা যে যদি আমরা সঠিকভাবে ইনসুলেশন করতে না পারি তাহলে আমাদের হাতে লেগে যেতে পারে। তো তার জন্য একটা ধারালো ছুরি দরকার, যেটা তাড়াতাড়ি কাটে, এবং যদি ধারালো না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রপারলি ঠিকঠাকভাবে না করলে কিন্তু হাতে লাগার চান্স থাকে। সেই জন্য বলা হচ্ছে ধারালো ছুরি নিতে হয় যে তাড়াতাড়ি যেন কেটে যায়, মানে তারটা কেটে যায়। দ্য রাবার ইনসুলেশন ইজ অলসো কাট ব্যাক অ্যান্ড নিটলি স্টেপড টু এ কনিক্যাল ফ্রম 1/2, মানে হাফ ইঞ্চি ইন লেন্থ, দৈর্ঘ্যে হাফ ইঞ্চি করে আমাদের একটা টেপ দিতে হয়। নিটলি টেপ মানে পরিষ্কার টেপ, কোনো নোংরো বালি যেন না থাকে। দ্য কপার ওয়্যার আর সেপারেটলি টু এ লেন্থ অফ 2 ইঞ্চিস ফ্রম দ্য এন্ড অ্যান্ড কেয়ারফুলি ক্লিন উইথ ইমারলি ক্লথ। একটা পরিষ্কার কাপড় দিয়ে সেটা মুছে নিতে হয়, কারণ যদি তার মধ্যে ইনসুলেশন যদি লেগে থাকে তাহলে কিন্তু সঠিকভাবে জয়েন্ট হবে না এবং কারেন্ট পাস করবে না। দ্য রিমাইন্ডার অফ দ্য এক্সপোজ কপার ওয়্যার আর টুইস্টেড টাইটলি টুগেদার। দুটো টারকে এমনভাবে টুইস্টেড করতে হবে দুই দিকে, সেই ব্রিটানিয়া জয়েন্টের মাধ্যমেই বলতে পারো যে ব্রিটানিয়া জয়েন্টের প্রসেসের মতনই, কিন্তু দুটোকে এমনভাবে জয়েন্ট করতে হবে যেন দুটো একদম প্রপারলি টাইট হচ্ছে। দুটোকে কিন্তু পরস্পরের অপোজিট সাইডে রাখা যাবে না, এটা দুটোকে সামনাসামনি রেখে একবারে মুড়িয়ে দিতে হবে প্লায়ার দিয়ে। প্লায়ার মানে প্লাস যাকে বলা হয়। এবার এটা জোড়া দেওয়ার পরে টুইস্টেড টুগেদার অ্যান্ড সেন্ট্রাল স্ট্যান্ড ইজ কাট আউট দ্য ক্লস পসিবল টু পয়েন্ট হোয়েদার দ্য স্ট্যান্ডস কমেন্টস টু। এই যে দেখো টেপ দিয়ে এটাকে মুড়িয়ে দিয়েছে, সেই জয়েন্টটা হবে প্রপারলি। এরপরে হচ্ছে আমাদের টি জয়েন্ট। হোয়েন এ টি জয়েন্ট, টিকে সেই ট্রির মতো অথবা আমাদের যে ইংলিশ লেটার টি থাকে সেই টি এর মতো জয়েন্ট করতে হয়। তার মানে আমরা ওয়্যারটাকে এমনভাবে জয়েন্ট করব দেখতে যেন টি আকারে জয়েন্টিং হয়। হোয়েন এ টি জয়েন্ট ইজ টু বি মেড ইন এ সিঙ্গল ওয়্যার, অ্যাবাউট 2 ইঞ্চিস অফ দ্য মেইন কেবল অ্যান্ড 2 ইঞ্চিস অফ দ্য ব্রাঞ্চ কেবল আর বেয়ার্ড। মেইন কেবল অ্যান্ড ব্রাঞ্চ কেবল কাকে বলে জানো? মেইন কেবল হচ্ছে আমরা যে কেবলটার উপরে আমরা কানেক্টেড করছি সেটা হচ্ছে আমাদের মেন কেবল, অ্যান্ড ব্রাঞ্চ কেবল হচ্ছে আমরা যে কানেক্টেড ওয়্যারটা ওর সাথে জ্যাট করছি সেটা হচ্ছে ব্রাঞ্চ কেবল। ব্রাঞ্চ মানে ওর সাথে গিয়ে অ্যাড হচ্ছে, ব্রাঞ্চিং মানে ওখান থেকে জয়েন্ট হয়ে আমাদের আর একটা ব্রাঞ্চ ক্রিয়েট করলো। ব্রাঞ্চ ক্রিয়েট করা মানে ও কেবলকে এক জায়গায় জোর করে সেই মিডিলকে আমি আর একটা তার দিয়ে অ্যাড করে দিয়েছি, এটা হচ্ছে ব্রাঞ্চিং কেবল। দ্য ইনসুলেটিং ম্যাটেরিয়াল বিং ক্রিয়েটেড অ্যাজ বিফোর ডেসক্রাইবড। কারণ ইনসুলেটিং ম্যাটেরিয়ালগুলো আমরা আগেই বিফোর এই ডেসক্রাইব করে দিয়েছি। দ্য ওয়্যার্স আর ক্লিনড অ্যান্ড অ্যাবাউট 1 ইঞ্চিস অফ দ্য ব্রাঞ্চ ইজ ওন্ড রাউন্ড দ্য মেইন কেবল অ্যান্ড শোল্ডার টু ইট অ্যাট দ্য এক্সট্রিম এন্ড। টি
টি জয়েন্টের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যেখানে কিন্তু আমাদের সোলজার করতে হবে। সোলজার কী জিনিস? সোলজার হচ্ছে এমন এক প্রকারের প্রসেস যেখানে আমাদের ওয়্যার, একটা ডিফারেন্ট টাইপস ওয়্যারকে মেল্ট করিয়ে ওই যে ওয়্যারটা জয়েন করছি তার উপরে ওটাকে লাগিয়ে দেওয়া হয়। যে একটা ওয়্যার মেল্ট হয়ে ওটার উপরে পড়ে গেল, তারটার উপরে গিয়ে ওটাকে আবার মেল্টিং করে ওটাকে একসাথে অ্যাড করে নিয়েছে। তাতে কী হবে, এমন প্রসেস এটা যেখানে আমাদের তারটা কিন্তু টান দিলেও খোলে না। এ হচ্ছে টি জয়েন্ট প্রসেস। এরপর হচ্ছে আমাদের ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট। দ্য ওয়্যার আর ক্রসড পজিশন, দুটোকে একদম ক্রস পজিশনে নিয়ে যেতে হবে। টু বি মেক এ লং টুইস্ট, অনেকটা লং টুইস্টেড করার জন্য। লং টুইস্টেড শব্দের অর্থ হচ্ছে মোড়ানো, টুইস্টেড অর বেন্ট ইন ইচ ওয়্যার। প্রতিটা ওয়্যারকে মোড়াতে হবে, সেই জন্য এটা একটু বড় করে ইনসুলেশনটা কাটতে হয়। ওয়ান এন্ড অফ দ্য ওয়্যার ইজ ওর্যাপড, মোড়ানো হচ্ছে একটাকে, একটা প্রান্তকে আমরা ক্রস কানেকশন করে একটাকে মুড়িয়ে দিয়েছি। অ্যান্ড দেন আদার এন্ড ফোর ইজ ফাইভড রাউন্ড অ্যারাউন্ড দ্য স্ট্রেট পজিশন। যদি এটাকে আমরা 4 রাউন্ডে দিয়ে রাখি, তাহলে আদারটাকে আমাদের 5 রাউন্ডে দিতে হবে। অ্যান্ড দ্য এন্ড অফ দ্য ওয়্যার আর প্রেস ডাউন অ্যান্ড ক্লোজ অ্যাজ পসিবল টু স্ট্রেট পজিশন অফ দ্য ওয়্যার। মোড়ানোর পরে দুটো যে মাথার অবশিষ্ট অংশগুলো থাকলো সেটাকে প্লাস দিয়ে এমনভাবে মুড়িয়ে দিতে হবে স্ট্রেট পজিশনে, যাতে দুটোর পরস্পরের কাছেও না আসতে পারে টান দেওয়ার পরে। এমনভাবে জয়েন্টিং প্রসেস করতে হবে, মানে ব্রিটেনিয়া জয়েন্টের প্রসেসের মতোই দেখতে, কিন্তু ওটা যেহেতু ক্রস কানেকশান ছিল, যে দুটোর পরস্পরের দুই দিকে থাকবে, এটা হচ্ছে ক্রস কানেকশন করে এটা স্ট্রেট পজিশনে নিয়ে আসা হচ্ছে। লাস্ট নাম্বার হচ্ছে আমাদের যেটা বললাম ওর মধ্যে আছে, সেটা হচ্ছে ম্যারেড জয়েন্ট। দ্য ম্যারেড জয়েন্ট ইজ অ্যান ইলেকট্রিক্যাল জয়েন্ট ইউজ ফর জয়েন্টিং মাল্টি স্ট্র্যান্ড কেবল। আমাদের যে ওয়্যার বা কেবলগুলো জয়েন্টিং করছি, সেই জয়েন্টিংয়ের মধ্যে একটা মেন হচ্ছে পার্থক্য হচ্ছে, আদারগুলোকে আমরা কন্ডাক্টার, মানে সলিড কন্ডাক্টার যদি থাকে সেগুলোকে আমরা জয়েন্ট করতে পারবো, কিন্তু ম্যারেড জয়েন্টের ক্ষেত্রে আমরা অনলি ফর স্ট্র্যান্ডেড ওয়্যার, মানে যে গুচ্ছ তারগুলো থাকে সেই গুচ্ছ তারগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা জয়েন্টিং করতে পারবো। আদার কোনো কন্ডাক্টারের ক্ষেত্রে কিন্তু ম্যারেড জয়েন্ট হবে না। দেন ইন্টারলেসড উইথ দ্য ওয়্যার দ্য আন্দার কেবল, দেন দ্য ম্যারেড টুইস্টেড টুগেদার বিফোর ফাইনালি বিং শোল্ডার। এটাতেও সোল্ডার করা হয়, ওয়্যার মেল্ট করা হয়, কিন্তু এই সোল্ডারিং প্রসেসের আগে আমাদের যে স্ট্যান্ডার্ডগুলো আছে সেগুলোর মিডিল থেকে 2-3টে করে স্ট্যান্ডার্ড ফাঁকা করে আবার দুই সাইডের যে ইনসুলেশন আছে সেই ইনসুলেশনগুলোকে উঠিয়ে দুটো তারের যে মিডিলের যে স্ট্যান্ডার্ড পজিশন সেটাকে একটা আর একটার উপরে লাগিয়ে দিয়ে দুই সাইডে ওটাকে মোড়ানো হয়, দিয়ে তার উপরে সোল্ডারিং করে তারপরে ইনসুলেশন টেপ দেওয়া হয়। তো ওয়্যার জয়েন্টিং মেথডগুলো একটু ভালো করে দেখে নাও, যে প্র্যাকটিক্যালিগুলো দেখতে কীরকম হয়। টুইস্টেড জয়েন্টে দেখো টুইস্টেড এভাবে হয়, স্ট্রেট জয়েন্টে দেখো দুটো অপোজিট ডিরেকশন হয়। ম্যারেজ জয়েন্টে আমরা স্ট্যান্ডার্ড ওয়্যারের ক্ষেত্রে করে থাকি, টি জয়েন্টে দেখো টি শেপের মতো হয়ে থাকে। অ্যান্ড ব্রিটানিয়া জয়েন্টে দেখো আমরা যেরকম বললাম যে দুটো অপোজিট সাইডে থাকে। অ্যান্ড ওয়েস্টার্ন জয়েন্টে দুটো সলিড কন্ডাক্টরকে অপরের দিকে রাখা হয় স্ট্রেট পজিশনে। এরপরে হচ্ছে আমাদের যে কেবল জয়েন্টিং মেথড, ওয়্যার জয়েন্টিং মেথডটা আছে, কেবল জয়েন্টিং মেথডের মধ্যে একটু ডিফারেন্স আছে। যে ওয়্যার জয়েন্টিংয়ে যেমন ডিফারেন্ট ওয়্যার জয়েন্টিং মেথড ছিল, যে ম্যারেড, ব্রিটানিয়া, টি জয়েন্ট এগুলো এখানে ইউজ করা হয়, কিন্তু এর মধ্যে একটু পার্থক্য আছে। যে এর মধ্যে যে কেবলগুলো থাকছে, কেবলের মধ্যে কিন্তু বাইরে আমাদের ওয়্যারের জন্য একটা শিট ইউজ করছি, মেটালিক শিট, রাবার ইনসুলেশন, তারপরে আর্মার, এগুলোকে কিন্তু প্রথমে কেটে তারপরে ভিতর থেকে কন্ডাক্টরকে বের করতে হয়। তো কন্ডাক্টরকে বের করার জন্য আমাদের যখন কেবল কেটে যায় মিডিল থেকে, তখন আমাদের কেবলের ক্ষেত্রে 3টে জিনিস মাথায় রাখতে হয়। ফার্স্ট অফ অল আমাদের আর্মারটা কাটতে হবে, তারপরে ইনসুলেশনের থেকে ভিতর থেকে কেবলটাকে বের করতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে আমাদের কেবলটা যখন জয়েন্ট করব সেই সময় 3টে কেবল যখন দুই দিক থেকে জয়েন্ট করছি, সেই দুই দিকে কেবলগুলোকে পরস্পরের উপরে রাখবো, কিছুটা বাড়তি রাখার পরে দুটোর যে দুই দিকে তারটার মান নিলাম, সেই দুই দিকে তারের মাপটা দেখো এখানে ছবিতে, যে কিছু কিছু অংশে কেটে দিতে হবে, যে একটা অপরটার থেকে যতটা বাড়তি হলো সেইটুকু অপশানে কেটে দিয়ে যে ছোটো ছোটো অপশানগুলো হলো সেই ছোটো ছোটো অপশানে দুই দিকে দুটোকে যখন জয়েন্ট করতে আনবে তখন সুবিধা হবে, যে সেই সময় তারটা যখন জয়েন্ট করবে তখন তারটা প্রপারলি জয়েন্ট হবে। যদি তারটা কেটে যায় এবং দুই দিকে তারটা যদি আমরা সেই সমান মাপে না কাটি,
এই যে মানটা এখানে বলে দেওয়া আছে সেই সমান মাপে যদি না কাটি, তাহলে তারটার কী হবে, একটা কোনোটা ছোটো একটা কোনোটা বড় এভাবে থাকবে। তাহলে কিন্তু বাইরে থেকে যখন আমরা ইনসুলেট করব তখন তারটার উপর দিকে কোথাও উঁচু কোথাও নিচু হয়ে থাকবে, কোথাও ঠিকঠাক মতো জয়েন্ট হবে না, কোথাও প্রপারলি জয়েন্ট না হলেও যেন খুলে যেতে পারে, এরকম হবে। সেই জন্য কী হবে, দুই দিকে দুটো তারকে যখন জয়েন করব দুদিকে দুটোর মানটাকে সমানভাবে একটা আর একটার উপরে রেখে ওই বাড়তি তারের জায়গাটুকু কেটে দিব, তাহলে আমাদের জায়গাটা প্রপারলি ফিল্ড হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কেবল জয়েন্টিং মেথড। তারপরে দেখো আমাদের কেবল জয়েন্ট করার পরে এই যে দেখতে পাচ্ছ এখানে আমাদের ইনসুলেট করতে হয় প্রতিটা পার্টগুলো। ইনসুলেট করার পর প্রপারলি আমাদের সেইভাবে এই যে পার্টগুলো দেখতে পাচ্ছ, এই যে পার্টগুলো এখানে প্রপারলি বাইরের পার্টটা ইনসুলেট করার পরে তারপরে আর্মারিং পার্টগুলোকে যেভাবে কেটেছিলাম ঠিক সেই রকমভাবে আবার ওর উপরে ইনসুলেট করে দিয়ে প্রপারলি আন্ডারগ্রাউন্ড করে দেওয়া হয়। এরপরে লাস্ট পার্টটা হচ্ছে কেবল লেইং মেথড। কেবল লেইং মেথড হচ্ছে যে আন্ডারগ্রাউন্ড কেবলগুলো আছে সেই আন্ডারগ্রাউন্ড কেবলগুলোকে মাটির নিচ দিয়ে নিয়ে যেয়ে যে ইনস্টলেশন প্রসেস, সেটা হচ্ছে আমাদের কেবল লেইং মেথড। তো কেবল লেইং মেথড আমাদের 3 প্রকারে করা হয়ে থাকে। একটা হচ্ছে ডাইরেক্ট লেইং মেথড, তারপর 2 নম্বর হচ্ছে ড্রয়িং সিস্টেম, 3 নম্বর হচ্ছে সলিড সিস্টেম। তো 3টে মেথডের মধ্যে সবচেয়ে কম খরচায় হচ্ছে ডাইরেক্ট লেইং মেথডের মধ্যে হয়ে থাকে। ডাইরেক্ট লেইং মেথড, ইন দিস মেথড দ্য মোস্ট পপুলার অ্যাজ ইট ইজ সিম্পল অ্যান্ড চিপ। কম খরচার মধ্যে এটা হয়ে থাকে। দিস কেবল টু বি লেইড ইউজিং দিস মেথড মাস্ট হ্যাভ দ্য সার্ভিং বিটুমিনাস পেপার and hastened steps to as provide protection against the corrosion and electrolysis. এই যে আমাদের যে ডাইরেক্ট লেইং মেথড, সেখানে আন্ডারগ্রাউন্ড কেবলের মাধ্যমে এই যে করা হয়ে থাকে। সেখানে আগে প্রথমে মাটি খুঁড়ে নিয়ে তার মধ্যে দিয়ে আন্ডারগ্রাউন্ড কেবলটাকে নিয়ে গিয়ে তার উপরে আমাদের বালি 10 মিটার চওড়া করে আমাদের সেই দিতে হয়। এবং লেইং প্রসিডিওরটা হচ্ছে দ্য ট্রেঞ্চ অফ অ্যাবাউট 1.5 মিটার ডিপ অ্যান্ড 45 মিটার ওয়াইড ইজ ডাগড, মানে 1.5 মিটার লম্বা এবং 45 মিটার চওড়া করে আমাদের সেই প্রসেসটা করতে হয়। দেন দ্য ট্রেন্স ইজ কভার্ড উইথ 10 মিটার থিক লেয়ার অফ ফাইন স্যান্ড, বালি দিয়ে ভর্তি করতে হয়। দ্য কেবল ইজ লেইড ওভার দ্য স্যান্ড বেড অ্যান্ড স্যান্ড বেড প্রোটেক্টস দ্য কেবল ফ্রম দ্য ময়েশ্চার ফ্রম দ্য গ্রাউন্ড। মাটি থেকে যে ময়েশ্চার উঠবে, যে জলের আস্তরণ উঠবে, সেগুলো থেকে আমাদের সেই কেবলটাকে বাঁচানোর জন্য আমাদের বালিটাকে ইউজ করা হয়। দেন দ্য লেইড কেবল ইজ এগেইন কভার উইথ দ্য স্যান্ড, মানে একটা করে বালি দিতে হবে, তার উপরে কেবল, তারপরে আবার বালি দিয়ে পুরো করে আস্তরণ করে একদম পুরো লেভেল করে সেই কেবলটাকে নিয়ে যেতে হয়। এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট লেইং মেথড। অ্যাডভান্টেজেস কি? এর অ্যাডভান্টেজেস হচ্ছে সিম্পল অ্যান্ড চিপার দ্যান দ্য আদার 2 মেথডস অ্যান্ড হিট জেনারেটেড দিস কেবল ইজ ইজিলি ডিসিপেটেড ইন দ্য গ্রাউন্ড, সহজেই হিটটা মাটিতে চলে যায়। অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, to install new cable for fulfill an increased load demand and completely new excavation has to be done which costs as much as the new installation. এরপর হচ্ছে ড্রয়িং সিস্টেম। ড্রয়িং সিস্টেম, ইন দিস মেথড কাস্ট আয়রন কনক্রিট পাইপস অ্যান্ড ডাক্টস আর laid underground with manholes at suitable position along the cable route. যে রাস্তা দিয়ে আমরা কেবলটাকে নিয়ে যাচ্ছি তার মধ্যে আমাদের বালি দিতে হবে, পাথর দিতে হবে এবং আদার যে কংক্রিট ম্যাটেরিয়ালগুলো থাকে, এক কথায় সিমেন্ট দিয়ে ঢালাই করে সেখানে ভিতর দিয়ে কিন্তু পাইপটাকে নিয়ে যেতে হয় এবং বাইরে সিমেন্ট দিয়ে একদম ঢালাই করে সেটাকে নিয়ে যেতে হয়। The cable are then pulled into the pipes from the manholes and usually an additional pipes and ducts is also provided along with the 3 cable ducts for carrying relay protection, connection and pilot's wire. আদার কোনো ওয়্যার এর মাধ্যমে সেখানে একটা রিলে প্রোটেকশন থাকে, যদি কোনো ফায়ারিং বা আদার কোনো ড্যামেজ হয় তার মাধ্যমে সেখানে প্রোটেকশন করা থাকে সেই সমস্ত কেবলগুলোকে। অ্যান্ড ডিস্টেন্স বিটুইন দ্য ম্যানহোল শুড বি সাচ দ্য পুলিং ইন দ্য কেবল ইজিয়ার, এবং সহজেই সেই কেবলটাকে মাটির নিচ দিক দিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। অ্যান্ড কর্নার অন দ্য হোয়াইল চেঞ্জিং দ্য ডিরেকশন রুট রেডিয়াস অফ দ্য কর্নার মাস্ট বি লঙ্গার, এবং কোনো জায়গায় যদি তারটাকে ঘোরাতে হয় তাহলে সেক্ষেত্রে এটা সুবিধা হয়ে থাকে। এটা হচ্ছে লাস্ট পার্ট। ইন দিস মেথড লেইং অফ আন্ডারগ্রাউন্ড কেবল, দ্য কেবল ইজ লেইড ইন ওয়ান পাইপস অ্যান্ড থ্রোটস দ্য ডাক আউট ইন আর্থ অ্যালং দ্য কেবল রুট অ্যান্ড দ্য রাফিং of the cast iron, stone, wire, asphalt and treated wood, কাঠের গুঁড়ো, পাথরের টুকরো, অ্যাসফল্ট অ্যান্ড আদার কোনো ম্যাটেরিয়াল এবং কাস্ট আয়রন দিয়ে একদম পুরো একদম যাকে বলা হয় একটা খাঁচা টাইপের করে তার মধ্যে দিয়ে সেই ওয়্যারটাকে নিয়ে গিয়ে তার উপরে প্রথমে বালি, প্রথমে ইট, তারপরে কাঠের গুঁড়ো এইভাবে দিয়ে 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 সম্পূর্ণ লেয়ারটাকে কমপ্লিট করে তার মধ্যে দিয়ে কেবলটাকে নিয়ে হয়। আফটার দ্য কেবল ইজ লেইড ইন দ্য পজিশন থ্রু আউট দ্য ফিল্ড বিটুমিনাস অ্যান্ড অ্যাসফল্ট কম্পাউন্ড অ্যান্ড কভার ওভার
এবং তার উপরে বিটুমিনাসের যে কম্পাউন্ডগুলো থাকে সেগুলো দিয়ে ওখানে আস্তরণগুলো দিয়ে উঁচু করে লেবেল করে দিতে হবে। অ্যান্ড কেবল লেড ইন দিস ম্যানার আর ইউজুয়ালি প্লেন লেড কভার বিকজ দ্য ট্রাফিং অ্যাফোর্ড দ্য গুড মেকানিক্যাল প্রোটেকশন। এর উপর দিয়ে যদি কোনো ভারী জিনিসও যায় তবে কিন্তু কেবলটা কোনো ড্যামেজ হবে না। এবং ডিসঅ্যাডভান্টেজেস হচ্ছে এর সবচেয়ে, ইট ইজ মোর এক্সপেন্সিভ দেন ডাইরেক্ট লেড সিস্টেম। ডাইরেক্ট যে লেড সিস্টেমগুলো আছে, প্রথমে যেটা আছে সে ডাইরেক্ট লেড সিস্টেমের থেকে এটা সবচেয়ে বেশি খরচার হয়ে থাকে, জন্য এটা খুবই অসুবিধা। ইট ইজ রিকোয়ার্ড স্কিল, লেবার অ্যান্ড ফেভারেবল ওয়েদার কন্ডিশন, এবং এখানে প্রচণ্ড পরিমাণে লেবার খরচা হয় এবং ওয়েদার কন্ডিশনে এটা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করে না।